জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি দেখো মডেল পেপার 7 নিয়ে, যার পিডিএফ অলরেডি তোমরা অনেকেই কিনে ফেলেছো, প্রচুর জন কিনেছো, যেটা আমি দেখে সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। আমি এতটা ভেবে প্রথমবার পিডিএফ বানাইনি, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে পিডিএফ দেওয়ার জন্য, কিন্তু আমি এতটা আশা করিনি। কিন্তু এতজন কিনেছো এবং তার মধ্যে অনেকজনের ফিডব্যাকও জানিয়েছো, ফিডব্যাকও খুব ভালো ভালো লেগেছে, যে পরের বারে আরো আমরা পিডিএফ অবশ্যই প্রোভাইড করব। এবং আরেকটা কথা, যেহেতু পিডিএফ বানাতে অতটা পরিশ্রম লাগে না, শুধুমাত্র লেখালেখির ব্যাপার, তাই পিডিএফটা আগে আসবে, তারপর ভিডিও আসবে। কেননা ভিডিওর ক্ষেত্রে ভিডিও রেকর্ড করা, ভিডিওকে এডিট করা, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সবকিছুর ব্যাপার থাকে, তারপর শুট করা, এক্সপোর্ট করা ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে আর কি। তো সেই সব মিলে আপলোড করা ফাইনালি, তো সেই জন্য একটা তো টাইম লাগেই, তার জন্য ভিডিওটা পরে আসবে আর পিডিএফটা আগেই চলে আসবে প্রতি ক্ষেত্রেই। তোমরা যারা যারা পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, পিডিএফ আগেই কিনে ফেলবে, ঠিক আছে? এবং কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেই সম্পর্কে ভিডিও লাস্টে একবার আমরা আলোচনা করব। আর যারা অলরেডি অনেক যারা পিডিএফ কিনেছো দেখে সত্যি ভালো লাগছে, তো যারা পিডিএফ কিনেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং তোমাদের যে কোনো রকম মূল্যবান কমেন্ট, অর্থাৎ যে কোনো মন্তব্য, তোমাদের পিডিএফ সম্পর্কে হোক, কোশ্চেন সম্পর্কে হোক, ভিডিও সম্পর্কে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমাদের এই যে, আর হ্যাঁ, পিডিএফ এর লিংক কোথায় কোথায় দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে অর্থাৎ পিন করে কমেন্ট বক্সে প্রথমে দেওয়া থাকবে। আর আমাদের প্রথম যে আমরা ফার্স্ট পাবলিশ করবো সেটা হচ্ছে কমিউনিটি পোস্টে, যেটা শুধুমাত্র এখনো পর্যন্ত কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছিল, তাতেই তোমরা এতজন কিনেছো। এরপরে ভিডিও ডেসক্রিপশন এবং আমাদের ভিডিও কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, যারা তোমরা 2026 পরীক্ষার্থী সেমিস্টার 4 মানে ক্লাস 12 এর জন্য, ওকে, আমাদের চ্যানেল এসপিডি সমাধানকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এই ধরনের মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আমাদের মূল ভিডিওতে। ওকে, প্রথম কোশ্চেনটা বলেছে যে কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতার মধ্যে সম্পর্কটি লেখো। এটা ধরো একটা প্রিজম, ঠিক আছে? এই প্রিজমটা এবিসি প্রিজম, এই প্রিজমের মধ্যে দিয়ে ধরো সাদা লাইট পাস করছে, এটা হচ্ছে সাদা লাইট, ওকে? সেই লাইটটা 7টা বর্ণে ভেঙে যায়, ঠিক আছে? এই যে লাইট গুলোতে ভেঙে যাচ্ছে, এদের মধ্যে একদম নিচের দিকে যেটা বেশি বিক্ষিপ্ত হয়, মানে বেশি বিচ্যুতি হয়, সেটা হচ্ছে, আমরা যদি এই প্রিজমটা না থাকতো তাহলে এই রেখা বরাবর, মানে পি কিউ আর এই রেখা বরাবর কিন্তু লাইনটা যেত, মানে আলোটা যেত। কিন্তু প্রিজমটা থাকার জন্য তারা কোন দিকে নামছে? এইদিকে। এটা হচ্ছে ভায়োলেট লাইট, লাস্টে থাকছে এখানে রেড লাইট, আর মাঝখানে যেটা ইয়েলো লাইট, ওকে? তো এই যে রেড লাইট এখান থেকে একটা বিচ্যুত হচ্ছে, সেটাকে আমরা নাম দিচ্ছি ডেল্টা। আর আমাদের ভায়োলেট লাইট অনেকটা বিচ্যুত হচ্ছে, সেটাকে নাম দিচ্ছি ডেল্টা ভি। একইভাবে এই যে হলুদ লাইট, সেটাও বিচ্যুত হচ্ছে মেন রাস্তা থেকে, সেটাকে আমরা নাম দিচ্ছি ডেল্টা বা ডেল্টা ওয়াই, ওকে? তো এই যে দুটো বিচ্যুতির বিয়োগফল মানে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, অর্থাৎ বেগুনি বর্ণের বিচ্যুতি, বেগুনি বর্ণের বিচ্যুতি, বেগুনি বর্ণের বিচ্যুতি মাইনাস অফ লাল বর্ণের বিচ্যুতি, ঠিক আছে? লাল বর্ণের বিচ্যুতি, এই দুটোকে বলা হয়, মানে বিয়োগফলটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ, ওকে? মনে থাকবে, এই হচ্ছে আমাদের টার্ম, ওকে? এই মাঝেরটাকে মানে ইয়েলো বর্ণটাকে বলা হয় মধ্যম বর্ণ, কারণ এর যে বিচ্যুতি হয় সেটা, এই মধ্যম বর্ণের বিচ্যুতি লাল এবং বেগুনি বর্ণের বিচ্যুতি মাঝামাঝি হওয়ার জন্য এটাকে বলা হয় মধ্যম বর্ণ। এবং এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাও এদের মোটামুটি মাঝামাঝি, ঠিক আছে? সেটাকে কিভাবে ডিনোট করা হয়, অর্থাৎ বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা, এটাকে ডিনোট করা হয় দেখো কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ, ঠিক আছে, ডিভাইডেড বাই মধ্যম বর্ণের বিচ্ছুরণ অর্থাৎ ডেল্টা ওয়াই, তার মানে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা। আর তোমরা একটা পাতলা প্রিজমের ক্ষেত্রে একটা ফর্মুলা হয় তোমরা জানো, এখানে লিখে রাখছি, ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে প্রিজমের এই যে এই অ্যাঙ্গেলটা মানে প্রতিসারক কোণ, ঠিক আছে? তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই মানটা আসবে দেখো ডেল্টা ভি এর জায়গায় আসবে মিউ ভি মাইনাস 1 মানে ভায়োলেটের জন্য প্রতিসরাঙ্ক, ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 মানে রেড লাইটের প্রতিসরাঙ্ক, ইন্টু এ ডিভাইডেড বাই মিউ মাইনাস 1 ইন্টু এ। এটাকে মিউ লিখতে পারো কিংবা মিউ ওয়াই লিখতে পারো, মানে ইয়েলো লাইটের জন্য, ঠিক আছে? উপরে এগুলো সবার জন্য কেটে হবে, এখানে মাইনাসে প্লাসে চলে আসবে, তাহলে এটাকে বিয়োগ করলে আসবে দেখবে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। এই যে মিউটা রাশিমালাটাকে বার করা হয় গড় বাই 2, এদের গড় করে নিয়ে মিউটাকে বার করা হয়। এটা হচ্ছে আমাদের ওমেগা বা কৌণিক বিচ্যুতির, এই সরি ওমেগা বা বিচ্ছুরণ ক্ষমতার সম্পর্ক। স্পষ্ট দিয়ে দেখতে পাচ্ছ আমাদের বিচ্ছুরণ ক্ষমতা, আর এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? বিচ্ছুরণ ক্ষমতা এটা ওমেগা সমান হচ্ছে কৌণিক বিচ্ছুরণ বাই ডেল্টা। তাহলে এক বাক্যে বলতে পারি ডেল্টাটা এইদিকে গুণ করে দাও। অতএব আমরা এখান থেকে লিখছি এই লাইনটা থেকে, অর্থাৎ কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ মানে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু ডেল্টা, ওমেগা আর ডেল্টাটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে বিচ্ছুরণ ক্ষমতা, অর্থাৎ বিচ্ছুরণ, আচ্ছা এটা বিচ্ছুরণ, না বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু কি লিখতে পারি, ইন্টু ডেল্টা, ডেল্টা মানে মধ্যম বর্ণের বিচ্যুতি, ইন্টু মধ্যম বর্ণের বিচ্যুতি, ঠিক আছে? এটা আরো ভালো করে পিডিএফ এ লেখা আছে, তাই আমি এখানটায় ছোট করে লিখে দিলাম মধ্যম বর্ণের বিচ্যুতি। তোমরা একটু ওখানে পিডিএফটা ভালো করে ফলো করবে, ঠিক আছে? আর প্রথমে পিডিএফটা একবার ঝালিয়ে নেবে, তোমাদেরকে পিডিএফটা ফার্স্ট দেওয়ার উদ্দেশ্য এটাই যে প্রথমে আবার নিজেরা একবার পড়ে ফেলবে, পুরোটাই পড়ে নেবে,
তারপর যে যে প্রশ্নগুলো তারপরে বুঝতে অসুবিধা থাকবে তখন ভিডিওটাকে ফলো করবে, ঠিক আছে। মানে একসাথে অ্যাজ এ টিচার যেটা কাজ করা হয় যে প্রথমে ধরো তোমাদেরকে পড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তার জন্য তোমরা একবার ফার্স্ট বইটাকে রিভিশন করছো বা পড়ছো, তার জন্য তখন যদি তোমরা স্যারের কাছে বুঝতে থাকো তখন বেশি বোঝাটা সুবিধা হয়। তারপর তার জন্য যে লিখিত নোটটা সেটাকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হচ্ছে। সো তোমরা ভালো করে পড়ে প্রিপারেশন নাও, এবং এরপর মডেল পেপার 7 থেকে সবগুলো পিডিএফ আসতে থাকবে, ঠিক আছে। তো তোমরা রেডি হও। ওকে, পরের কোশ্চেন দেখো, একের বি, রাস্তার বাতি স্তম্ভগুলির দিকে তাকালে দূরের বাতি স্তম্ভগুলো অপেক্ষাকৃত ছোট মনে হয় যদিও সকলের উচ্চতা সমান, এটা কেন হয়? আচ্ছা, এটা একের এ ছিল, হ্যাঁ, এটা দিতে ভুলে গেছি, একের এ। আর একটা কথা যে পিডিএফ এতে প্রথমবার বানিয়েছি তো একটু একটু ভুল ত্রুটি হতে পারে, আমি নিজে সেটা ফিল করেছি, কিন্তু তোমরা সেরকম ভুল ত্রুটি আমাকে মানে শতটা সুযোগই দাওনি, অর্থাৎ তোমরা বলেনি যে স্যার এই প্রবলেমটা রয়েছে বা পিডিএফ এই সমস্যাটা, আমি নিজে দেখেছি এবং নিজে বুঝতে পেরেছি, সেটা যাতে পরের বারে না হয় আরো ইমপ্রুভ করা, আর মানে আরো আরো বেশি বেশি ইমপ্রুভ করা হবে, ঠিক আছে। পিডিএফটা প্রথমবার বানিয়েছি তো একটু তাড়াহুড়োর মাঝখানে করা হয়, যে তোমরা প্রচুর কমেন্ট করছিলে, তোমাদের কমেন্টের মানে কি বলবো, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে গিয়েই আমি জানছি যে তাহলে আর হবে না, এবার পিডিএফই বানাই, রক্ষা নাই আর কি, আমারও রক্ষা নাই তোমাদের জন্য, ঠিক আছে। ভালো লেগেছে তোমাদের জন্য এতটুকু খাটছি, তোমরা ভালো করে পরিশ্রম করো এবং তোমরা রেজাল্ট ভালো করো, তাহলে আমাদেরও ভালো লাগবে, ভালো জায়গায় পৌঁছাও, ঠিক আছে। নেক্সট পরের ভিডিওতে মানে সরি পরের কোশ্চেনে এসো। হ্যাঁ, বাতি স্তম্ভ বলেছিল, তাহলে দেখো একের বি, ধরো এই একটা বাতি স্তম্ভ, ঠিক আছে, এটা ধরো এ বি, আর একই উচ্চ মানে একই হাইটের আর একটা দূরে বাতি স্তম্ভ আছে, এটা ধরো এ বি, সরি এ বি নয়, তাহলে এটাকে এ প্রাইম বি প্রাইম নাম দিই, ঠিক আছে। এই দুটোই তোমার চোখ, এইটা ধরো তোমার চোখ, ওকে, এটা চোখের মনি, এইখানটাতে চোখেতে লাইট আসছে, তুমি ম্যাক্সিমাম কতটা মানে ইয়েটাকে দেখতে পাবে বাতি স্তম্ভ, ম্যাক্সিমাম তোমার কোণেতে মানে তোমার চোখেতে যতটা লাইট এসে পৌঁছাবে, ঠিক আছে, এই লাইট এসে পৌঁছাচ্ছে মানে এই যে অ্যাঙ্গেলটা দেখো θ1 নাম দিলাম, ঠিক আছে। আবার এইটা থেকে যে লাইট এসে পৌঁছাবে তোমার চোখে ম্যাক্সিমাম, সেটা এইটা, ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা মানে এইখানে লিখছি, এটাকে θ2 নাম দিলাম। স্পষ্টত খেয়াল করো, এই যে θ1 মানে প্রথমবারে যে এইটা এবং এটা যে অ্যাঙ্গেল করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা করছে বীক্ষণ কোণ বলা হয় এটাকে, ঠিক আছে, θ2, এটা বা এটা যেটা নাম দাও, ঠিক আছে। স্পষ্টত θ1 গ্রেটার দ্যান θ2, θ1 যখন ক্ষুদ্র হয় তখন লিখতে পারি tan θ1 গ্রেটার দ্যান tan θ2, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো tan θ মানে হচ্ছে কি এইটা বা এদের মধ্যে যে লম্ব ডিসটেন্স, ধরো আমি এখানে একটা লম্ব ডিসটেন্স টানছি জাস্ট, ওকে, অর্থাৎ এই পুরো এবিটা মানে লম্ব ডিসটেন্স এখানে টানতে হতো অ্যাকচুয়ালি এবি বাই এই যে এখান থেকে লম্ব ডিসটেন্স, আর এটা ক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম বাই লম্ব ডিসটেন্স। তো সেক্ষেত্রে থিটা বড় হওয়ার জন্য দেখো একার অথবা কি বলছে যে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা সম্পর্কিত র্যালে নির্ণায়ক সত্যটি বিবৃত করো। তো এটা জাস্ট বিবৃত করতে বলেছে, আমরা লিখছি না, পিডিএফ এ খুব সুন্দর করে লেখা আছে, বলে দিচ্ছি একটু, যে র্যালের যে সূত্র সেটা বলছে যে দুটো পাশাপাশি রাখা বিন্দু, ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেপারেট রয়েছে, কিন্তু যদি খুব কাছে থাকে তাহলে বিন্দুগুলো এরকম খুব কাছে আছে, ঠিক আছে। তো এইটার জন্য যে অপবর্তন ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করে আর এটার জন্য যে অপবর্তন প্যাটার্ন তৈরি করে, এর প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রক, অর্থাৎ কেন্দ্রীয় মানে এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় অবম আর কি, আর এটা হচ্ছে প্রথম অবম, এটা ক্ষেত্রে কেন্দ্রীয় অবম, ঠিক আছে, আর এটা ক্ষেত্রে প্রথম অবম। এরা যখন মানে প্যাটার্ন বলতে এরকম, ধরো যে প্যাটার্নটা তৈরি করা তোমরা জানো যে এটা হচ্ছে কেন্দ্রীয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে, এইভাবে প্যাটার্ন গুলো কমতে থাকে, একইভাবে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে মানে এটা হচ্ছে সেন্টার। তো প্রথমটা কেন্দ্র আর পরেরটার ক্ষেত্রে জাস্ট প্রথমটার ক্ষেত্রে এখানে মিট করবে, মানে বলতে চাইছি এটা যে প্রথমটা ক্ষেত্রে কেন্দ্রক যে অবমান আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম, অর্থাৎ আরেকটা ধরো এইভাবে এখানে পাশেতে সেন্টারটা আছে, তারপরে এইখানটাতে মানে মিডিলটা অর্থাৎ প্রথম যে অবমানটা এখানে মিট করেছে, ঠিক আছে, এই জায়গাটা। তো এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে যখন মিট করবে সেটাই হচ্ছে তার শর্ত, তখন আমরা ভালো করে স্পষ্ট করে দেখতে পাবো। এটা লেখালেখিটা যেহেতু লেখালেখির ব্যাপার, আমরা বোর্ডে অত লিখবো না, আর যেহেতু এখন পিডিএফ দিচ্ছি বোর্ডে তো অত লেখালেখিতে আসবো না, এতদিন এই সমস্যাটা ছিল, তো আমাদের এই সমস্যাটাও মিটে যাচ্ছে, ঠিক আছে। তো টুকিটাকি লেখাগুলো সব পিডিএফ থেকে ফলো করবে, পরীক্ষার সময় তোমাদের টাইম বাঁচাবে, এটা তোমরা জানো। ওকে, নেক্সট দুয়েরটা, একটি নির্দিষ্ট মাধ্যম এবং বায়ুর মধ্যে সংকট কোণ থিটাসি, আলোক রশ্মি বায়ু থেকে ওই মাধ্যমে সমবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ আর ও থিটাসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, তো দেখো ধরো এই একটা আলোক রশ্মি পি সোর্স থেকে আসছে, ঠিক আছে, এই কিউ বিন্দুতে আপতিত হলো, আর এটা হচ্ছে একটা ঘন মাধ্যম যার প্রতিসরাঙ্ক আমি ধরে নিচ্ছি ধরো মিউ, ঠিক আছে, আর এটার বায়ু মাধ্যম ধরো প্রতিসরাঙ্ক 1, ওকে। তার মধ্যে একটা রশ্মি এইদিকে প্রতিষ্ঠিত হচ্ছে আর একটা রশ্মি প্রতিফলিত হচ্ছে, যখন এরকম হয় যে আইপিটা হচ্ছে সমবর্তন কোণ, আইপিটা হচ্ছে সমবর্তন কোণ, ঠিক আছে। তো সমবর্তন কোণে যখন আলোক রশ্মি আপতিত হয় তখন কি হয়, সেক্ষেত্রে এর প্রতিফলিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, ব্রুস্টার ল আমরা জানি, অর্থাৎ ব্রুস্টারের সূত্র থেকে এটা তো আমরা জানি, ঠিক আছে। তো এরপর হচ্ছে তার সাথে দেখো এখানে অসমবর্তিত আলো আসছিল, সেটা বোঝানোর জন্য এইদিকে একটা কম্পন বোঝানো হয়েছে, আর এই যে একটা ডট দেওয়া হয়েছে বুঝতে পারছো, মানে বোর্ডের ভিতর দিকে বাইরের দিকে এটা কম্পিত হচ্ছে,
তো একটা রশ্মি এই তখন বোর্ডের ভিতর দিকে বাইরের দিকে কম্পিত হবে, আর একটা এই প্যারালালে মানে এই লাইনে কম্পিত হবে, দুটোই তখন সমাবর্তিত হয়ে যায়। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখন আবার থিটা সি বার করবো, ভালো করে বোঝো। থিটা সি মানে সংকট কোণ। সংকট কোণ সব সময় কি হয় গো? সংকট কোণ বার করা মানে হচ্ছে ঘন থেকে লঘুতে রশ্মিকে যেতে হবে, ঘন থেকে লঘু, ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থাৎ ঘন থেকে লঘু, কিন্তু লঘু থেকে ঘন কখনোই নয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি ভাববো যে এখানে ধরো একটা আয়না রাখা আছে, আয়নাটা মানে তোমরা তো এটাই জানো যে অবিলম্ব ভাবে যখন আলোক রশ্মি আপতিত হয় সে অবিলম্ব ভাবেই ফিরে যায়, এটাই তো তাই। তাহলে যদি এরকম করা হয় যে এইখানে একটা আয়নাকে এমন ভাবে অবিলম্ব ভাবে রাখা হলো যে লম্ব ভাবে এখানে মানে রশ্মিটা পড়ছে, তখন সে লম্ব ভাবে এই পথেই ফিরে যাবে। ওকে, সেক্ষেত্রে প্রত্যাবর্তন নীতি প্রয়োগ করলে আমরা কি পাবো, এই আরটা যখন থিটা সি, এই যে অ্যাঙ্গেলটা এটা তখন এই বিভেদ তল ঘেঁষে যাবে, মানে এই অ্যাঙ্গেলটা তখন 90 ডিগ্রি হয়। বুঝতে পেরেছি? অর্থাৎ আলোর প্রত্যাবর্তন নীতি অনুযায়ী, আলোর প্রত্যাবর্তন নীতি অনুযায়ী, তাহলে মনে রাখবে প্রত্যাবর্তন নীতি সেইভাবেই সম্ভব, একটা দর্পণকে জাস্ট অবিলম্ব ভাবে রাখবো, এখানটা একটা দর্পণকে রেখে দেবো, তাহলে দর্পণটাতে লম্ব ভাবে আসবে, লম্ব ভাবে ফিরে যাবে, ঠিক আছে। প্রত্যাবর্তন নীতি অনুযায়ী, নীতি অনুযায়ী, ওকে। তাহলে দেখো আরটাকে যখন লিখছি থিটা সি, তখন কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো আসতে হবে, তখন এই আইপিটা হবে, আইপি সমান হবে কত, 90 ডিগ্রি। অতএব স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র দেখো এখানটাতে অ্যাপ্লাই করো মিউ ইন্টু এর সাইন অ্যাঙ্গেল মানে সাইন থিটা সি, তাহলে মিউ ইন্টু সাইন আর সমান এটা 1 বাই মাধ্যম ধরে নিচ্ছি 1 ইন্টু সাইন আইপি। তো এখান থেকে মিউ সাইন আরটা যখন থিটা সি, তাহলে এটাকে লিখবো সাইন থিটা সি, ওইটা 1 ইন্টু এটা হবে তখন সাইন 90, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন থিটা সি ইকুয়ালস 1 বাই মিউ, এটা একটা সম্পর্ক 1 নম্বর দিয়ে রাখলাম। এরপর এটা যেহেতু সমবর্তন কোণ, তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী কি জানি, এটা থেকে এটা প্রতিফলিত হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা সমবর্তন কোণ হবে, অর্থাৎ প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এখানে এইটাকে একটা অবিলম্বটা নাম দিচ্ছি, দেখো n1 n2, এই যে পুরো অ্যাঙ্গেলটা n1 q n2, এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, বুঝতে পারছি। এখান থেকে স্টার্ট করে একদম এইখান পর্যন্ত আমি আর মানে দাগ দিচ্ছি না, ছবিটা নষ্ট হয়ে যাবে বলে। ওকে, তখন আমি এইভাবে একটু ডট ডট করে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা এখন অ্যাঙ্গেল n1 q n2 সমান 180 ডিগ্রি। তো ওখান থেকে দেখো এই অ্যাঙ্গেলটা কত, আইপি, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা আর, সবগুলো যোগ করলে 180। তাহলে এখান থেকে দেখো অ্যাঙ্গেল n1 q s প্লাস, আচ্ছা আমি অত লিখছি না, পিডিএফ তো ভালো করে লেখা আছে, যখন এত লেখার দরকারই নেই, মেনটা বুঝে নাও। হ্যাঁ, এইটা আইপি প্লাস 90 প্লাস আর। ওকে, তাহলে এখান থেকে একবারে লিখে দিই আইপি প্লাস 90 প্লাস আর সমান 180। তাহলে এখান থেকে আর সমান দেখো 180 মাইনাস 90, তাহলে 90 মাইনাস আইপি। ওকে, আচ্ছা এরপর এক কাজ করো, স্নেলের সূত্রে এটা বসিয়ে দাও। অতএব এটা হচ্ছে, আচ্ছা এটাকেই লিখে রাখবো কি, এটা 1 নম্বর দাও, তাহলে এটা 2 নম্বর দাও। তাহলে একেতে দেখো মিউ ইন্টু সাইন আর এর জায়গায় কি বসাবো, এটা 90 মাইনাস আইপি সমান 1 ইন্টু সাইন, সাইন মিউ আইপি, তো আইপি লিখে দাও। ওকে, মিউ এর জায়গায় কি বসাবো, দেখো এখানে 1 বাই মিউ মানে হচ্ছে সাইন থিটা সি, তাহলে মিউ সমান 1 বাই সাইন থিটা সি, তাহলে 1 বাই সাইন থিটা সি ইন্টু সাইন 90 মাইনাস আইপি মানে কি কস আইপি সমান সাইন আইপি, ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখো আবার এটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে এখান থেকে 1 বাই সাইন থিটা সি সমান হচ্ছে কস আইপি সাইন আইপি, ওইদিকে গেলে ট্যান আইপি। ওকে, আচ্ছা 1 বাই সাইন থিটা সি সমান ট্যান আইপি। আবার বলেছে আর এস, আচ্ছা আমাদেরকে বার করতে হবে অ্যাকচুয়ালি, আর বলেছে না আইপি আপতল, হ্যাঁ আর আর থিটা সির মধ্যে। তাহলে এক কাজ করে এখানে এটাকে লেখো ট্যান অফ 90 মাইনাস আর, কোথা থেকে লিখলাম, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে, ঠিক আছে। আইপি জায়গায় আর এর দিয়ে ডিনোট করছি। তাহলে এখান থেকে দেখো 1 বাই সাইন থিটা সি সমান কট আর, এইটা কট আর লিখতে পারি, কট মানে হচ্ছে 1 বাই ট্যান আর, ঠিক আছে। তাহলে এখান থেকে থিটা সাইন থিটা সি সমান ট্যান আর, এটাই সম্পর্ক, সাইন থিটা সি সমান হচ্ছে ট্যান আর। এটা একটু ভালো করে আরো পিডিএফ এ লেখা আছে, তোমরা দেখে একটু লিখে নেবে, ঠিক আছে। ওকে, নেক্সট পরের কোশ্চেন এসো। ওকে, আর হ্যাঁ যারা পিডিএফ কিনতে পারোনি বা এখনো নাওনি, অনেকেই নিয়েছো, তো খুব ভালো লাগলো। আমি এতটা বলছি না, এতটা এক্সপেক্ট করিনি যে তোমরা প্রথমবারই তাও কমিউনিটি পোস্ট থেকে এতগুলো কিনবে, যেটা মানে কি বললাম, ভিডিও তো এখনো দেওয়া হয়নি, ভিডিও ডেসক্রিপশনে বা এতে দেওয়া হয়নি, এরপর দেবো, মানে এরপর ভিডিওটা আসছে মানে এরপর দেওয়া হবে। কমিউনিটি পোস্টের থেকেই তোমরা যে এতজন কিনবে সেটা আমার কাছে সত্যি একটা আলাদা মোটিভেশন, মানে আমার কাছে একটা আলাদা উৎসাহ, তোমাদের জন্য যে কিছু করতে পেরেছি এবং তোমরা সেখানে রেসপন্স করেছো, পজিটিভলি রেসপন্স করেছো, এটা দেখে আরো ভালো লাগছে, ঠিক আছে। যেভাবে ভিডিওগুলোতে তোমাদের কাছ থেকে সাড়া পেয়েছি,
প্রথম দিক থেকে ভিডিওগুলো যেভাবে দিচ্ছিলাম সেইভাবে তোমাদের যা সাড়া পেয়েছি। আর হ্যাঁ, প্রথম ভিডিওটা বানানোর সময় যেমন কিছু ভুল ত্রুটি ছিল, প্রথম পিডিএফ বানানোর সময় অল্প অল্প স্বল্প ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো পরে বার শুধরানো হবে। কেমন? ওকে। তো সেরকমই পিডিএফ এ তো সাড়া পেয়েছি, এটা দেখে মানে কি বলবো, আমার পরিশ্রম আরো বাড়লো, এটাই বড় কথা। তো তোমাদের জন্য যদি কিছু করতে পারি সেটা আমাদের কাছে বিরাট ব্যাপার। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন এসো। আচ্ছা, এটা কি আমি আড়াল করে দিচ্ছি, আবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, ওকে। নেক্সট কি আছে, 2 অথবা গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে যে প্রতিবিম্বের বেগ এবং বস্তুর বেগের অনুপাত দর্পণে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের বর্গের মানের সমান। ওকে ওকে। আর হ্যাঁ, যারা পিডিএফ নিতে পারোনি বা নিতে ইচ্ছুক না, কোনো প্রবলেম নাই, তোমাদের জন্য ভিডিওতে অ্যাভেলেবেল, তোমরা চিন্তা করবে না। ঠিক আছে, শুধু পিডিএফটা তাদের জন্য দেওয়া, পরীক্ষার সময় বাঁচানো, আর কোনো উদ্দেশ্য নয়। যে পরীক্ষার টাইমে তখন তাড়াহুড়ো সবারই পড়ে, মাথার মধ্যে প্রচুর প্রেসার চলে আসে হাতের গড়ায়, সেই সময় যদি কেউ অ্যাভেলেবেল করে দিতে পারে সেটাই মনে হয় বেস্ট হয়ে যায় সেই সময়। তো সেই সময় অত ভিডিও খোঁজার টাইম নেই, ভিডিও খুঁজতে গেলে প্রচুর টাইম যাবে তোমাদের, সেই কথা ভেবেই আমাদের এই পরিশ্রম। ঠিক আছে, তাহলে 2 অথবা। ওকে, 2 অথবা দেখো, আমরা এক কাজ করে যে কোনো একটা গলীয় দর্পণ টেনে দিচ্ছি। ধরো এটা একটা গলীয় দর্পণ, গলীয় বলেছে তো উত্তলও হতে পারে অবতলও হতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এইখানটা ধরো একটা বস্তু রয়েছে, ওকে, এ বি একটা বস্তু, আর তার প্রতিবিম্ব এইদিকে ধরো গঠন করছে। ঠিক আছে, ছোট্ট করে আমি লিখছি এ বি। আর গলীয় দর্পণের মানে উত্তল দর্পণের ক্ষেত্রে তো অসৎবিম্ব গঠন করে, তোমরা জানো। আচ্ছা, এই এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু মানে মেরু পোল, এর এখান থেকে হচ্ছে ভি। এ যাচ্ছে ধরো এইদিকে ভি ও বেগে, মানে অবজেক্ট ফর ভিও। এ ধরো আমি সাপোজ বললাম এইদিকে আসছে ধরো ভি আই বেগে, মানে ইমেজ, অর্থাৎ আমি লিখে দিচ্ছি ভিও সমান ডি ইউ ডিটি, মানে হচ্ছে বস্তুর বেগ। ঠিক আছে, বস্তুর বেগ। আর ভি ইমেজ মানে হচ্ছে ডিভি ডিটি সমান হচ্ছে প্রতিবিম্বের বেগ। ঠিক আছে, প্রতিবিম্বের বেগ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, দর্পণ ফর্মুলা থেকে কি জানি, দর্পণ সূত্র থেকে, দর্পণ সূত্র 1/v প্লাস 1/u সমান 1/f। এফটা হচ্ছে ফোকাস জগৎ, ধরো আমি বললাম এটা এফ, এফ বিন্দু, আর এখানে ধরো সি বিন্দু আছে, তাহলে ও এফটা পি এফটা হচ্ছে পি এফ সমান এফ সমান ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য। ওকে ওকে। তো এটাকে ডেরিভেটিভ করে দাও, টি এর সাপেক্ষে, মানে টি মানে হচ্ছে সময়, টি এর সাপেক্ষে অবকলন করে, অবকলন করে। ওকে ওকে, তাহলে -1/v² ডিভি ডিটি -1/u² ডিউ ডিটি সমান 1/f টাকে 0 করে দাও, কারণ এফটা যে কোনো মানে যে কোনো গলীয় দর্পণের জন্য যখন দর্পণটা দিচ্ছে তার ফোকাসটা ফিক্সড। ঠিক আছে, ফোকাস যখন ফিক্সড, ফোকাসটা যখন ফিক্সড, ফিক্সডের ডেরিভেটিভ 0 হয় তোমরা জানো। তাহলে এখান থেকে ডিভি ডিটি মানে হচ্ছে ভি ইমেজ -1/v² ইন্টু ভি ইমেজ -1/u² ইন্টু ভি অবজেক্ট সমান 0। এটাকে একটু এদিক ওদিক করে দাও, অর্থাৎ ভি ইমেজ সমান হচ্ছে -v²/u² ভি অবজেক্ট। ঠিক আছে, তাহলে ভি ইমেজ বাই ভি অবজেক্ট। আর আমরা জানি বিবর্ধন, এম সমান হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। ওকে, তো বিবর্ধন মানে হচ্ছে ভি বাই ইউ। তাহলে এখান থেকে দেখো, মানে মাইনাস অফ ভি বাই ইউ মানে হচ্ছে এটা, দেখো ভি বাই ইউ তা হোল স্কয়ার ইন্টু, আচ্ছা আচ্ছা কিছু নাই, তাহলে এম স্কয়ার। এখন মাইনাসটা মানে হচ্ছে যে প্রতিবিম্ব যেদিকে আছে বস্তু তার উল্টো দিকে ছুটছে, এবং সব দর্পণের ক্ষেত্রে এটা হয়, তো দর্পণের ক্ষেত্রেও তাই, আর অবতল দর্পণের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো নেগেটিভ সাইডে মানে একটু লিখে রাখছি, নেগেটিভ সাইড, নেগেটিভ সাইড বোঝাচ্ছে প্রতিবিম্ব বস্তু পরস্পর বিপরীত দিকে, প্রতিবিম্ব ও বস্তুর গতি, বস্তুর গতি পরস্পর বিপরীতে। ঠিক আছে, পরস্পর বিপরীতে। ওকে, তো এতটা ডিটেলসে সলিউশন করার দরকার ছিল না, যেহেতু অলরেডি তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়া হয়েছে। তবু করে দিচ্ছি দুটো একটা কোশ্চেন, সবগুলোতে কিন্তু আমরা ডিটেলস সলিউশনে আসবো না। যখন দেখবো যে তোমরা সেটা পারবে, সেটা আমরা অ্যাভয়েড করে যাবো। ঠিক আছে, অনেকগুলো মডেল পেপার হয়ে গেছে অলরেডি, তো তোমরা অনেকগুলো ফলো করছো, সেই হিসাবে তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে। নেক্সট আমাদের পরে কোশ্চেন এসো, 2 অথবা হয়ে গেল। ওকে, দেখো এটাই দেখো বলেছে যে ইমেজ যে প্রতিবিম্বের যে বেগ বাই বস্তুর বেগ, সেটা দেখো বিবর্ধনের বর্গের সমান। এখন নেগেটিভ সাইডে শুধু গতির দিকটা বোঝাচ্ছে, আর কিছু নয়। ঠিক আছে, এখানে নেগেটিভ সাইডে বেশি মাথা ঘামাবে না। ওকে, পরেরটা 3 কোশ্চেন, ইয়গের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় পটি ও তৃতীয় উজ্জ্বল পটি আলোক তরঙ্গগুলির মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। কেন্দ্রীয় উজ্জ্বল পটির জন্য আমরা কি জানি, কেন্দ্রীয় উজ্জ্বল পটির জন্য, আচ্ছা তোমরা এটা তো জানো যে দশা পার্থক্য ফাই সমান 2π/λ ইন্টু ডেল্টা। ঠিক আছে, ডেল্টা টয়েস π/λ ইন্টু ডেল্টা। ওকে, বা ডেল্টা এক্স লিখছি। ঠিক আছে, তো এখন ডেল্টা এক্সটা হচ্ছে পথ পার্থক্য, ফাইটা হচ্ছে দশা পার্থক্য, লেখালেখিতে হতে যাচ্ছি না, মুখে বলছি শুনে নাও। ওকে, যেহেতু লিখে দিয়েছি আবার বারবার বলছি, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির জন্য del x 0, এটাকে আমরা 0 লিখতে পারি, কারণ সেক্ষেত্রে
এই যে দুটো লাইট তরঙ্গ ধরো আসছে, এইভাবে তরঙ্গগুলো আসছে, ঠিক আছে, এইভাবে তরঙ্গগুলো এসে একই বিন্দুতে মানে যখন মিট করছে এদের মধ্যে কোনো দশা পার্থক্য মানে পথ পার্থক্য থাকে না, ডেল এক্সটা জিরো, তাই ফাইটাও জিরো। ক্লিয়ার? আবার তৃতীয় উজ্জ্বল পটির জন্য, তৃতীয় উজ্জ্বল পটির জন্য, যে উজ্জ্বল পটির জন্য সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখো ডেল এক্স থ্রি বলে নাম দিচ্ছি। আমরা জানি যে উজ্জ্বল পটি গঠন করা একটা শর্ত হচ্ছে আমাদের যে ইয়গে দিয়ে রাখা আছে তোর পরীক্ষায়, সেটা হচ্ছে ডেল্টা বা এখানে ডেল এক্স, ডেল্টা মানে হচ্ছে ডেল এক্স, আচ্ছা আমি এটাই লিখছিলাম ডেল এক্স, ঠিক আছে। এটা শর্ত হচ্ছে 2n ইন্টু ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক, আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে 2n প্লাস ওয়ান হয়, 2n প্লাস ওয়ান হয় মানে হচ্ছে অযুগ্ম গুণিতক। তাহলে এখান থেকে লেখো 3 লিখছে, এর জায়গায় 3, 2 ইন্টু 3 ইন্টু ল্যামডা বাই টু, তাহলে কত দাঁড়াচ্ছে 3 ল্যামডা। ওকে, অতএব ডেল এক্স সমান মানে এদের মধ্যে যে দশা পথ পার্থক্য আগে বার করে নাও, ডেল এক্স থ্রি মাইনাস ডেল এক্স জিরো মানে কেন্দ্রীয় আর এটা তৃতীয়, তাহলে এটা হচ্ছে 3 ল্যামডা মাইনাস জিরো, তাহলে 3 ল্যামডা। এখন হয়ে যে ফর্মুলা দশা পার্থক্য, অতএব দশা পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য। ওকে, তাহলে দশা পার্থক্য এটার মান হয় দেখো ফাই সমান হবে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, তো ডেল এক্স এর জায়গায় এই মানটা বসিয়ে দাও 3 ল্যামডা, 3 ল্যামডা, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, পরে থাকছে দেখো 6 পাই। অতএব এদের মধ্যে যে দশা পার্থক্য সেটা হবে 6 পাই, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি আর তৃতীয় উজ্জ্বল পটি এদের মধ্যে যে দশা পার্থক্য সেটা হচ্ছে 6 পাই। ওকে, উত্তর কি আছে 6 পাই আছে। নেক্সট পরেরটা, কেন ঝাপাক করে বলে দিল যে উত্তর কি আছে 6 পাই আছে, কারণ তোমাদের ক্ষেত্রে অলরেডি একবার পিডিএফটা করে বানিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমার উত্তরটা মনে আছে, মানে তখন তো লেখালেখি ধরো করেছি। নেক্সট, তিনের অথবা পাতলা প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে দেখাও যে রশ্মির চ্যুতির মান শুধুমাত্র প্রিজমের প্রতিসারক কোণ আর উপাদানের প্রতিসারকের উপর নির্ভর করে। ওকে, যদি অ্যাঙ্গেল এটা লেস দ্যান 10 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পাতলা প্রিজম, ঠিক আছে, পাতলা প্রিজম। আর এই প্রিজমের ক্ষেত্রে আমরা আলোক রশ্মি, ধরো এটা একটা অবিলম্ব এ বি তলে আর এটা একটা অবিলম্ব এই এসি তলে, অবিলম্ব মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। ধরো এই একটা রশ্মি গিয়ে পড়েছে এখানে একবার মানে ডিফ্লেক্ট হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এইখানটা হচ্ছে R2, দিয়ে এই দিক থেকে বেরিয়ে গেছে, এটা হচ্ছে ধরো I2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলগুলো, প্রিজমের ভিতরে অ্যাঙ্গেলগুলোকে সব যার প্রতিসরক মিউ, ভিতরগুলো সব R1 R2 দিয়ে ডিনোট করছি। আর তোমরা সিমেট্রিক প্রমাণটা মনে আছে, এ মানে হচ্ছে ধরো R1 প্লাস R2, ধরো নয় মানে এটা প্রমাণটা করেছো। আর রশ্মিটা অ্যাকচুয়ালি যেত এই পথ বরাবর, কিন্তু এইখান থেকে বেঁকে যাওয়ার পর এই যে টোটাল বিচ্যুতি হয়েছে এই অ্যাঙ্গেলটা ডেল্টা, সেই ডেল্টার মানটা হয় I1 প্লাস I2 মাইনাস এ। এই দুটো তথ্য তোমাদের মনে আছে আশা করছি, ওখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তাহলে খেয়াল করো পাতলা প্রিজমের জন্য, পাতলা প্রিজমের জন্য আমরা লিখতে পারি পাতলা প্রিজমের জন্য এটা লেস দ্যান 10 ডিগ্রি, ঠিক আছে। আর যখন এটা ছোট সবগুলোই ছোট যাবে, এই যে এর উপর সবাই ডিপেন্ডেন্ট, এটা ছোট মানে R1 R2 সবাই ছোট, আবার R1 R2 এগুলো সবগুলোই ছোট। অতএব থিটা ক্ষুদ্র, থিটা ক্ষুদ্র হলে এটাও তোমরা অ্যাজাম্পশনটা মনে আছে, সাইন থিটাটাকে কি ধরবো প্রায় থিটা ধরে নেবো, ঠিক আছে, আর কস থিটাটা হলে প্রায় 1 ধরে নেবো, এই হচ্ছে তথ্য। তাহলে দেখো এবি তলে, এবি তলে স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র সেখান থেকে কি পাচ্ছি মিউ সমান, দেখো এখানটা বাই মাধ্যম ধরে নিয়ে 1 করো, 1 ইন্টু সাইন I1, অর্থাৎ 1 ইন্টু সাইন I1 যেখানকার মানে প্রতিসরক সেখানকার অ্যাঙ্গেল সমান মিউ ইন্টু সাইন R1, তাহলে এটা হচ্ছে মিউ ইন্টু সাইন R1। এখান থেকে আমরা সাইন গুলোকে কি লিখবো বলেছি, তাহলে I1 সমান মিউ R1। অনুরূপ ভাবে এসি তলে, এসি তলে আমরা একইভাবে লিখতে পারি I2 সমান মিউ R2, মানে ওখানেও একইভাবে আসবে সাইন I2 সমান মিউ সাইন R2, এটা আসবে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখছি দেখো ডেল্টা সমান, অতএব ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে এখান থেকে মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস এ, এখান থেকে কমন নাও মিউ ইন্টু R1 প্লাস R2 মাইনাস এ, ঠিক আছে। R1 প্লাস R2 মানে আবার দেখো এ, এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে বসিয়ে দাও মিউ এ মাইনাস এ, কমন নিয়ে নাও মিউ মাইনাস 1 ইন্টু এ, তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। এর মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, শুধু ডিপেন্ড করছে প্রতিসরকের উপর আর প্রিজম কোণ এর উপর। এটাই জানতে চাইছি যে দেখা হচ্ছে পাতলা প্রিজমের জন্য প্রতিসরকের ক্ষেত্রে তার যে বিচ্যুতির মান ডিপেন্ড করছে শুধুমাত্র প্রিজমের প্রতিসরাঙ্ক আর প্রিজমের অ্যাঙ্গেল, এই দুটোর উপর, ঠিক আছে। চারেরটা, একটি কণা একটি ইলেকট্রনের 6 গুণ বেগে গতিশীল, কণার এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত এই 9.065 10 টু দি পাওয়ার মাইনাস 6 এরকম একটা দিয়েছে, কণাটির ভর নির্ণয় করো এবং কণাটি শনাক্ত করো। ওকে, আচ্ছা ধরি কণাটির বেগ, ধরি কণাটির বেগ ভি ধরছি, ভি সমান ইলেকট্রনের বেগের 6 গুণ, এখানে ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, ঠিক আছে,
ইলেকট্রনের বেগ। ওকে, বুঝে নেবে, এখানে ইলেকট্রনের বেগ লেখা আছে। আর কি কি তথ্য দিয়েছে? কণাটার বেগ ইলেকট্রনের বেগের 6 গুণ, কণার এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত, তাহলে ল্যামডা বাই ল্যামডা ই, এই মানটা দিয়েছে 9.065 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -5 না -6, -5, ঠিক আছে, এটা দিয়েছে। তো যাতে হচ্ছে কণাটা শনাক্ত করো, আর কণাটার, আচ্ছা এটাকে আমরা ই দিয়ে ডিনোট করবো না, এটাকে লিখছি H/mv, ঠিক আছে। আর এটাকে লিখবো আমরা H/mv, ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রনের বেগ, ঠিক আছে। এবার দুটোকে মানে তুলনা করো, অতএব ল্যামডা বাই ল্যামডা ই, তাহলে এটাকে এটাতে ভাগ করে দাও, H/mv বাই H/mv ইন্টু ভি, তো ভাগ করলে হবে দেখো mv বাই m ইন্টু ভি বাই ভি। আচ্ছা এখান থেকে একটা তথ্য দেওয়া আছে, ভি বাই ভি সমান 6, তাহলে উল্টে যাচ্ছে, mv বাই m ইন্টু 6, নিচে 6 চলে আসছে, ঠিক আছে। ভি বাই ভি এখান থেকে বার করে নাও, অর্থাৎ ভি বাই ভি মানে হচ্ছে 6, তাহলে ভি বাই ভি সেটা হচ্ছে দেখো বাই 6, ওকে। আর এই ল্যামডা বাই ল্যামডা দিয়ে দিচ্ছে 9.065 10 টু দি পাওয়ার -5 ইকুয়াল টু mv বাই 6m, ঠিক আছে। এটা ই মানে হচ্ছে ইলেকট্রনের ভর, তাহলে এখান থেকে বার করে নাও m সমান, আমরা বার করতে পারি mv মানে হচ্ছে 9.1 বা 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি ডিভাইডেড বাই 6 ইন্টু m, আচ্ছা এমটা এখানে চলে আসছে, এটা নিচে চলে আসছে, 6 ইন্টু 9.065 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা মানটা একটু ক্যালকুলেট করে নাও। এই মানটা প্রায় আর কি 6749 ইন্টু 10 টু দি পাওয়ার -26 এত কেজি, ঠিক আছে। তোমরা 10 টু দি পাওয়ার -26 এই অর্ডারটা দেখে ফলো করবে, যে এটা সাধারণত নিউট্রন বা প্রোটন হয়, নিউট্রন বা প্রোটন, এটা নিউট্রনের মানে কাছাকাছি, তাই করাটা হবে নিউট্রন, আর এর যে মানে ভরটা হচ্ছে এরকম প্রায়, এটা তবে একটু মানটা একটু খতরনাক আসছে, একটু তোমরা চেক করে নেবে, হ্যাঁ? পুরোপুরি এটা আসছে না, আমি নিজেও দেখেছি, তো ওই জাস্ট উত্তর মেলানোর জন্য এটা লিখে দিলাম, ঠিক আছে। পরে কোশ্চেন এসো, চারের অথবা দুটো কোশ্চেন আছে, যে একটি ইলেকট্রনের শক্তি ই ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, তাহলে এলএন ই ভার্সেস এলএন ল্যামডা এর মধ্যে লেখচিত্র কিরকম হবে? ওকে, আরে অথবা আচ্ছা আমাদেরকে বলেছে ই আর আচ্ছা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য দেখো, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এর রাশিমালাটা কি হয় গো, ল্যামডা সমান এইচ বাই পি, পি মানে এইচ বাই √2ab, ঠিক আছে। এটাকে একটু আমরা একটু ক্যালকুলেটটাকে মানে মডিফাইড করব, তাহলে এখান থেকে দেখো এলএন লিখছি, এলএন ল্যামডা সমান এলএন এইচ, আচ্ছা এটা এলএন এইচ মাইনাস এলএন অফ √2ab, ওকে। এটা ভাগ এলএন অফ এটা হয়ে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে, তো তাহলে দেখো এলএন এইচ মাইনাস এলএন √2m মাইনাস এলএন √e, এইগুলোকে একটু মডিফাইড করছি, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এলএন এইচ মাইনাস এলএন বা হাফ অফ এলএন টুয়াইস এম মাইনাস হাফ অফ এলএন ই, এই হচ্ছে তথ্য। তোমরা কাজ করি পুরোটা দেখো একটা কনস্ট্যান্ট 2m মানে ইলেকট্রনের ভরটা যা আছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, পুরোটাকে আমরা এরকম ধরেছি এলএন কে ধরে নিচ্ছি মাইনাস হাফ এলএন ই, কেমন? তাহলে এক কাজ করি, এখান থেকে কি পাচ্ছি এলএন ল্যামডা, ওকে, লেখাটা একটু এলএন এর সাথে গন্ডগোল হয়ে যাচ্ছে, এলএন ল্যামডা, তো এই দিকে করে নাও, তাহলে এখান থেকে দেখো এলএন ল্যামডা প্লাস হাফ এলএন ই সমান হচ্ছে এলএন কে, দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি, তো এটাকে এলএন তোমাদের বোঝানোর সুবিধাতে আমি এটাকে ধরো এক্স ধরছি, এলএন ইটাকে আমি ধরো ওয়াই ধরছি, আর এলএন কে টাকে আমি শুধু পি লিখছি মানে কনস্ট্যান্ট, এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই 2 সমান পি, মানেই হচ্ছে দেখো 2x প্লাস ওয়াই সমান 2p, তো এটাকে লিখছি পি প্রাইম। খেয়াল করো তো এটা কিসের সমীকরণ গো, এটা সরলরৈখিক সমীকরণ, ঠিক আছে। এলএন ই আর এলএন ল্যামডা মানে এক্স আর ওয়াই এইভাবে যদি আমরা গ্রাফ প্লট করি, সেটা একটা সরলরৈখিক সমীকরণ, যা গ্রাফটা এইভাবে আসে, এই বরাবর হচ্ছে এলএন ল্যামডা, এইদিকে হচ্ছে এলএন ই, ঠিক আছে, এইভাবে একটা গ্রাফ আসে, ওকে। এই মানে হচ্ছে দুটো যোগফল একটা কনস্ট্যান্ট, তো তাই এটা যদি বাড়ে এটা কমবে, বা এটা বাড়লে এটা কমবে, এই যত কমে কমে আসবে এটা তো বেড়ে বেড়ে যাচ্ছে, মানে এই মানটা তো কমছে, ওয়াই এর মানটা কমছে, এই মানটা বাড়ছে। তোমরা এখানে একটু লিখে দেবে এলএন ল্যামডা প্লাস হাফ এলএন ই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কথাটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট গ্রাফটা, আচ্ছা এটা মূল বিন্দু, ওকে ওকে। নেক্সট পরের কোশ্চেন এসো, 4 অথবা বি, 4 অথবা পি কি দিয়েছে, ই শক্তি সম্পন্ন একটি ফোটন কণা কোনো তলে লম্বভাবে আপতিত হয়ে সম্পূর্ণ প্রতিফলিত হলে প্রতিফলক তলে কি পরিমাণ ভরবেগ সঞ্চালিত হবে, ফোটনের বেগ সি, ওকে ওকে। ইলেকট্রন পড়ছে, সরি ফোটন কণা পড়ছে, যার এইচ নিউ হচ্ছে তার শক্তি, আর ভরবেগ মানে হচ্ছে ই বাই সি। তোমরা তো জানো যে ফোটনের ভরবেগ
পি হলে আমরা কি জানি পি ই সমান পিসি, ই সমান পিসি সেই সেই যে আপেক্ষিকতাবাদ সূত্র, ই স্কয়ার সমান এম জিরো স্কয়ার সি স্কয়ার প্লাস পি স্কয়ার সি স্কয়ার সরি এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার সি স্কয়ার, ফোটনের বিরাম ভর এটা 0, তাহলে স্কয়ার সমান হচ্ছে দেখো পি স্কয়ার সি স্কয়ার, তাহলে ই সমান আমরা কি পাচ্ছি পিসি, সেটাই লিখেছি। ঠিক আছে, ই সমান পিসি, তো সেক্ষেত্রে পি সমান হচ্ছে ই বাই সি। ওকে, এখন পুরোটাই বলছে এই যে ই বাই সি ভরবেগটা পুরোটাই হস্তান্তরিত করছে, দিয়ে এখান থেকে ইলেকট্রন আবার বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে সে পুরো ভরবেগটা নিয়েই বেরোবে, অর্থাৎ ই বাই সি নিয়েই বেরোবে। ওকে, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের পরিবর্তন, হ্যাঁ এ আবার এখান থেকে যে গেছে আবার ব্যাক করছে, কিন্তু মানে ফটো করা যাবার ব্যাক করছে, ভরবেগটা দিয়ে পালিয়ে আসছে, ওকে দিয়ে দিল, দিয়ে বললে বেটা তুই এখানে নিয়ে নে, বাকিটা আমি আবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত দাঁড়াচ্ছে, পরিবর্তন, তাহলে দেখো এও তখন ই বাই সি নিয়ে বেরোবে, অর্থাৎ ই বাই সি মাইনাস অফ মাইনাস ই বাই সি, একটাকে মাইনাস একটা প্লাস ধরো, কারণ এইদিকে গেলে যদি প্লাস ধরো এই দিকটা তখন মাইনাস কিংবা উল্টোটা, তাহলে 2e বাই সি, অতএব এই 2e বাই সি যতটা ভরবেগের পরিবর্তন হলো ততটা এখানে হস্তান্তরিত হবে। আচ্ছা এটা 2e বাই সি হবে। ঠিক আছে, অতএব ইলেকট্রনের সঞ্চারিত কি জানতে চাইছো, প্রতিফলক তলে কি পরিমাণ ভরবেগ সঞ্চালিত হবে। ওকে ওকে, অতএব মানে প্রতিফলক তলে, অতএব প্রতিফলক তলে সঞ্চালিত ভরবেগ সমান টয়েস ই বাই সি। ঠিক আছে, এই হচ্ছে কথা। 5 কোন শর্তে একটি ইলেকট্রনের স্থির ভর এবং কার্যকর ভরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা শর্টে লিখে দিচ্ছে মুক্ত স্থানে ইলেকট্রনের স্থির ভর আর কার্যকর ভরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেখানে ইলেকট্রনটি একটা মুক্ত পার্টিকেল হিসেবে কাজ করে, ইলেকট্রনটি একটি মুক্ত পার্টিকেল বা কণা হিসাবে কাজ করে, মুক্ত কণা হিসাবে কাজ করে। ঠিক আছে, ওকে ঠিক আছে। নেক্সট পরে কোশ্চেন 5 বি, আলোক তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা কেন? ওই যে বললাম পিডিএফ এ লেখা আছে, যেহেতু একটু মুখেই বলে দিই লেখাগুলো, যে আলোক তড়িৎক্রিয়ার ক্ষেত্রে যখনই ইলেকট্রন মানে এই সরি ফোটন করা ধাতব বস্তুর উপর পড়ে, তখনই সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এবং এটা একটা কোয়ান্টাম জনিত ঘটনা, যে ক্ষেত্রে টাইম রিকোয়ার্ড প্রায় টেন্স টু 0। ঠিক আছে, মানে যে ওদের মধ্যে যে ভরবেগের হস্তান্তরের ঘটনাগুলো ঘটে, শক্তির হস্তান্তর, এগুলো যে টাইম গ্যাপটা সেটা প্রায় নিয়ারলি 0, যে কারণে এটা একটা তাৎক্ষণিক ঘটনা। খুব ভালো করে লেখা আছে পিডিএফ এর ভাষাগুলো, ওই জন্যই পিডিএফটা বানানো, যেগুলো হয়তো ভিডিওতে লেখা সম্ভব হয় না, তাড়াহুড়োর মাঝখানে হোক বা বোর্ডে জায়গার একটা লিমিটেশনের জন্য হোক, তো সেক্ষেত্রে ওটা তোমাদের জন্য একটা হেল্প করবে, এটা আমি বিশ্বাসী। ঠিক আছে, পরেরটা 5 অথবা না কি বলেছে, 5 অথবা দুটি ধাতু এ আর বি এর কার্য অপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট 10 ইলেকট্রন ভোল্ট, কোনটি সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, খেয়াল রাখবে অর এ। তো দেখো ল্যামডা 0 W0 মানে কার্য অপেক্ষক, এটা হচ্ছে এইচ নিউ 0 হয় না, তাই তো, এইচ নিউ 0 মানে হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা 0, অর্থাৎ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে সিএইচ বাই ল্যামডা লিখছি একবারে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে W প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ওকে, তাহলে ডব্লিউ এ বাই ডব্লিউ বি আমরা এটাকে লিখতে পারি সিএইচ বাই ল্যামডা এ বাই সিএইচ বাই ল্যামডা বি। এখানে সি মানে আলোর বেগ শূন্যস্থানে বা ইয়ার বেগ আর কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা এ ল্যামডা বি এগুলো হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এ ধাতুর ক্ষেত্রে বি ধাতুর ক্ষেত্রে। তাহলে সেটা হবে দেখো ল্যামডা বি বাই ল্যামডা এ। এখন একটা মান দিয়ে দিচ্ছে ডব্লিউ এ বাই ডব্লিউ বি, এটা 4 এটা 10, তাহলে খেয়াল করো 2/5 সমান ল্যামডা বি বাই ল্যামডা এ। স্পষ্টতই বুঝতে পারছো যেহেতু ডব্লিউ এটা বেশি, ডব্লিউ এ গ্রেটার সরি ডব্লিউ এ না, হ্যাঁ ডব্লিউ এটা কম, ডব্লিউ এ লেস দ্যান ডব্লিউ বি, তাহলে ল্যামডা এ গ্রেটার দ্যান ল্যামডা বি হবে। এটা দেখো বলছে ল্যামডা এটা নিচেটা বেশি আছে, ল্যামডা বি উপরেটা কম আছে, তাহলে ল্যামডা এ গ্রেটার দ্যান ল্যামডা বি, অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে তার সূচনা কার্য অপেক্ষা কম আছে বলে প্রথমটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, আর নিউ যদি বলতো মানে কম্পাঙ্ক দিয়ে যদি বলতো, তাহলে যার কার্য অপেক্ষক বেশি তারই সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট পরেরটা ফোটন কি। এখানে ফোটন কি যখন বলছে না, অ্যাকচুয়ালি জানতে চাইছে ফোটনের বৈশিষ্ট্যগুলো, তোমরা ভালো করে লিখবে, ওখানে আমি খুব সুন্দর করে ভাষায় লিখে দিয়েছি, দেখবে যে ফোটন হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্যাকেট বা শক্তি, মানে তার একটা একক, যার কোনো বিরাম ভর নেই, মানে বিশ্রামত ভর 0, মানে সে অ্যাকচুয়ালি বিশ্রামে থাকে না, সবসময় ছোটাছুটি করছে, আর যার কোনো আধার নেই, বিশ্রাম ভর নেই। এইভাবে দেখবে অনেকগুলো তথ্য লেখা আছে। ফোটনকে আলোক কণার স্রোত হিসাবে আমরা আলোচনা করি। ঠিক আছে, ফোটন কণার স্রোত হিসাবে আলোক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে ডিনোট করি, এইগুলো আর কি লেখা আছে, তোমরা একটু এখানে পড়ে নেবে ভালো করে, যারা কালেক্ট করেনি কালেক্ট করে নেবে। আমি তো এই জায়গাগুলো স্কিপ করবো, এরপর যেহেতু পিডিএফ আসছে মানে এই জায়গাগুলো স্কিপ করেই যাবো, এতদিন তোমাদেরকে ডিটেলসে বলে গেছি, তখন হয়তো লিখিত ভাবে তোমাদের আমি কিছু দিতে পারিনি বলে। নেক্সট 5 5 শেষ, তারপরে সেকশন বি শেষ। আচ্ছা, এরপর আমি একটু বলে দিই যে তোমরা পিডিএফ যেহেতু অনেকবার কথা বলছি, পিডিএফটা ডাউনলোড করবে কি করে। তোমরা ফার্স্ট হচ্ছে
তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো এসপিডি সমাধান 2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফ্রি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে SPD সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে আমরা, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফটের কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে উঠলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা। যেমনটি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো, সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট হবে। আর হ্যাঁ, একটু তাড়াহুড়োর মাঝখানে হাতে লাগাটা একটু মানে ইয়ে হয়েছে, আমি দেখলাম, সেটা যাতে পরে পরে আরো স্পষ্ট হয়, হাতে লাগাটা সুন্দর হয়। আশা করবো আমি সেটা চেষ্টা করবো। প্রথমবার তো ওই যে বললাম, প্রথমকার জিনিস খুব একটা মানে পারফেক্ট হবে না, চেষ্টা করবো আরো পারফেক্ট করার। ঠিক আছে, যেমন প্রথম ভিডিও, সেটাতে তোমাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি, প্রায় 100 এখনো পর্যন্ত লাইক আছে এখনো পর্যন্ত। আর আগামী দিনে আরো আসবে, তোমাদের পরীক্ষা এখনো 1.5 মাস দেরি, কিন্তু তার মধ্যে একটি মাত্র ডিসলাইক এসেছে। আর ডিসলাইকের মর্মটা বলেছিলাম যে যারা ডিসলাইক করছে প্লিজ আমাকে জানিও কি প্রবলেম, সেটা আমি জন্য মানে তোমাদের জন্যই তো আমি আছি, তাই না? তোমাদের প্রবলেম যদি সলভ করতে না পারি তাহলে সমাধান চ্যানেলের নাম কি করে হলো, এসপিডি সমাধান কি করে এলো? যদি সমাধান নাই করতে পারলাম, তোমরা জানিও। ওকে, ডিসলাইক তুমি অবশ্যই দেবে, কিন্তু তুমি জানাবে, এটা এটা আমার রিকোয়েস্ট, মানে হার্দিক রিকোয়েস্ট আমার, মানে অন্তরের অন্তঃস্থল থেকে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আর কোন রকম কোনো সমস্যা হলে আমাদের এই যে জিমেল আইডি দেওয়া রয়েছে এসপিডি সমাধান 2025। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারে বলি, ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে আমার অনেক সমস্যা, মানে প্রচুর তো কন্ট্যাক্ট কল করবে, তখন তো আমি অত সামলাতে পারবো না। সেই জন্য আমাকে কাস্টমার কেয়ার আমি কন্ট্যাক্ট করেছিলাম, ওনারা জানালে যে কাস্টমার কেয়ারের নাম্বারটা দিয়ে রাখতো ওখানে। তোমাদেরকে কাস্টমার কেয়ারের নাম্বার আছে, তবে ওটা যেহেতু অফিসিয়াল মানে ওদের বিজনেস নাম্বার, সবসময় কল ধরবে না, এটা আমি বিশ্বাস করি। তোমরা যেটা করবে আমাকে এখান থেকে কন্ট্যাক্ট করবে, তারপর তোমাদের সমাধান হলে আমি তোমাদের সাথে ঠিক কন্ট্যাক্ট করে নেবো। ওকে, আশা করবে তোমাদের প্রবলেম আর সমাধান মানে প্রবলেম আর থাকছে না, তোমাদের সব দিক থেকে ক্লিয়ার। চলো তাহলে শুরু করি আমাদের সেকশন বি। 6 লেন্সের আলোক অক্ষের অবিলম্ব ভাবে লেন্সটিকে সমান দুভাগে ভাগ করা হলে প্রতি অংশের ক্ষমতা কত? আচ্ছা, আলোক অক্ষ মানে হচ্ছে প্রধান অক্ষ বলেছি, ঠিক আছে, এটা ধরো প্রধান অক্ষ, এটা হচ্ছে লেন্স। ওকে, লেন্সটাকে পাশ থেকে দেখলে যেরকম দেখাবে, অ্যাকচুয়ালি সামনে থেকে দেখলে এরকম গোল দেখাবে, ঠিক আছে, গোল দেখাবে। আর একটু হেলিয়ে এই সোজা দেখলে তখন কিন্তু এরকম টাইপের দেখাবে। ওকে, এখন এই প্রধান অক্ষের লম্বভাবে মানে এই বরাবর দুটো ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে বোঝো। এই L1, এটা আমি নাম দিচ্ছি L1, এটা হচ্ছে L2, তাহলে L1 L2 বরাবর বরাবর দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগে ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো
লেন্সটা কিরকম লাগবে গো, একটা দেখো এরকম উত্তল হয়ে যাচ্ছে না, উত্তল সমতল, আর একটা এরকম হয়ে যাবে না, সমতল উত্তল। ভাবো একটা, একটু কল্পনা করো, এই বরাবর যদি ভাগ করে দিই লেন্সটাকে দুভাগে, তাহলে দুটো এরকম আলাদা আলাদা খাদি খাদি লেন্স হয়ে যাচ্ছে তো, তাই না? তো প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ারটা কত হবে সেটা বার করতে হবে। এটা ধরো P1, এটা আমি P2 নাম দিলাম, আর অ্যাকচুয়াল যে লেন্সটা ছিল তার যে পাওয়ারটা সেটা হচ্ছে P ছিল, ঠিক আছে? তাহলে P সমান আমরা লিখছি দেখো 1/f, আর 1/f মানে হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন ধরে নিচ্ছি যে উভয় তলের বক্রতা ব্যাসার্ধ সমান। আমি এইটাকে আর টুটাকে আর লিখছি, এই দিকটাকেও আর ওয়ানটাকেও আর লিখছি। খেয়াল করো, এই যে তলটা, এই তলটা তো এইদিকে একটা গোলকের অংশ, তাহলে তার ব্যাসার্ধটা ধরো এখানে সি আছে, তাহলে এই দিক থেকে কানেক্ট করলে এটা হচ্ছে তার বক্রতা ব্যাসার্ধ, অবশ্যই পজিটিভ, ডান দিকে যাচ্ছে, বুঝতে পেরেছি? আর এই যে তলটা, এই তলটা দ্বিতীয় তলটা এই দিকে কত আছে, ঠিক আছে, গোলকটা, তাহলে সেক্ষেত্রে তার বাঁ দিকে পড়ছে মানে নেগেটিভ, মানে একটাকে আর1টাকে যদি আমরা শুধু আর ধরি, আর2টাকে ধরবো মাইনাস আর, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা লিখছি মিউটা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক, মিউ মাইনাস 1 1/r মাইনাস অফ মাইনাস 1/r, তাহলে কি দাঁড়াচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 2/r, তাহলে এটা হচ্ছে পিটা, পি হচ্ছে মিউ মাইনাস 1 2/r, মানে ভাগ করার পর L1 L2 বরাবর, ওইটা ছিল ভাগ করার আগে উপরেরটা, ঠিক আছে, বরাবর ভাগ করার পর তাহলে এই তলটা দেখো, এইটা ক্ষেত্রে দেখো আর2টাকে আর লিখছি, এই যে তলটা সমতলের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ কত হয়, অসীম হয়, তোমরা এটা জানো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি P1 সমান 1/f1 সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1টাকে লিখছি দেখো আর মাইনাস 1/ইনফিনিটি, তাহলে এখান থেকে মিউ মাইনাস 1 ইন্টু 1/r, এখান থেকে নিচে হাফ ইন্টু 2 ইন্টু মিউ মাইনাস 1/r, এই যে হাফ ইন্টু এই 2 ইন্টু এটা মানে হচ্ছে দেখো পিটা, তাহলে এটা হচ্ছে হাফ অফ পি, ঠিক আছে, মানে P/2। অনুরূপ ভাবে দ্বিতীয়টা ক্ষেত্রে P2, মানে এই দ্বিতীয় এটার জন্য যে ক্ষমতা P2 1/f2 সমান হচ্ছে দেখো মিউ মাইনাস 1, এটা ক্ষেত্রে দেখো এটা ইনফিনিটিভ, মানে আর1টা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে এই যে তলটা এর যে বক্রতা ব্যাসার্ধ আর2টাকে আর লিখছি, মানে মাইনাস আর, না সরি, হ্যাঁ বাদিকে হচ্ছে মাইনাস আর, তাহলে এটা হবে 1/ইনফিনিটিভ মাইনাস অফ মাইনাস আর, তো এটা হবে মিউ মাইনাস 1/r, মানে আমরা লিখছি হাফ অফ 2 মিউ মাইনাস 1/r, মানে হচ্ছে P/2, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, পাওয়ার গুলো হাফ হাফ হয়ে যা, খেয়াল করো ফোকাস দুটো ডবল হয়ে যাচ্ছে, অতএব P1 একবার লিখে দিচ্ছি, P1 P2 সমান হচ্ছে P/2, ঠিক আছে? ওকে, ডিটেলসই সলিউশন করে দেওয়া হলো এটা। নেক্সট পরের কোশ্চেন আছে 6 বি, লেন্সে এফ সংখ্যার তাৎপর্য কি? ওই যে এই ধরনের ছোট যে লেখাগুলো, এগুলো তার বোর্ডে আমি অত ভাষা লিখবো না, তো এগুলোকে মুখেই বলা হচ্ছে। তাহলে 6 বিটা হচ্ছে লেন্সে এফ সংখ্যার তাৎপর্য হচ্ছে, এফ সংখ্যা মানে কি, এফ সংখ্যা মানে হচ্ছে f/d, লেন্সটা যে উন্মেষ মানে এখান থেকে এই যে ডিসটেন্সটা, এখান থেকে এটা হচ্ছে উন্মেষ, ঠিক আছে, সেটা ডিটা হচ্ছে উন্মেষ। ওকে, তো উন্মেষ বড় হলো, যদি উন্মেষ বড় হয় এফ সংখ্যা কমবে, এফটা বড় হলে এফ সংখ্যা বাড়বে। ওকে, এই হচ্ছে কথা। আর এফ সংখ্যা বড় হওয়া মানে হচ্ছে এফটা অ্যাকচুয়ালি বড় হওয়া, তার মানে হচ্ছে লেন্সটা ফোকাস বেড়ে যাবে না, পাওয়ার কমে যায়, ক্ষমতা কমে যায়। তাহলে এফ সংখ্যা বাড়া মানে হচ্ছে ক্ষমতা কমে যায়। এই তথ্যগুলো একটু ভালো করে গুছিয়ে লেখা আছে, পরীক্ষার টাইমে তোমরা যাতে সুন্দর মুখস্থ রাখতে পারো তার জন্য ওখানে একটু পিডিএফ দেখে নাও। ওকে, নেক্সট পরেরটা। আচ্ছা, 6 অথবা এ, সর্বোচ্চ তীব্রতা যুক্ত কোনো বিন্দুর সাপেক্ষে অন্য একটু বিন্দু যেখানে তীব্রতা আই, দশা পার্থক্য π/3 ইয়ংয়ের দ্বিরেখা চিত্র পরীক্ষার ক্ষেত্রে প্রদত্ত তথ্য অনুসারে I/I0 এর মান কত? ওকে, দেখো ইয়ংয়ের পরীক্ষায় অজানা তীব্রতা আই হলে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি I সমান I0 cos স্কয়ার φ/2, ফাইটা হচ্ছে দশা পার্থক্য, ওকে। তো সেক্ষেত্রে দেখো এখানে ফাইটা বলেছে π/3, তাহলে এখান থেকে লিখছি I0 cos স্কয়ার ফাই মানে π/3/2, তাহলে এটা হচ্ছে I0 cos স্কয়ার π/6, cos স্কয়ার π/6, cos π/6 এর মান কত হয় গো, I0 cos π/6 তার হোল স্কয়ার। তো তাহলে এখান থেকে কি পাচ্ছি, I/I0, I0টা হচ্ছে সর্বোচ্চ তীব্রতা, এটা দেওয়া আছে আর কি। তাহলে এটা হবে দেখো I0, সরি আবার I0 লিখছি, cos π/6 মানে হচ্ছে sin π/3 মানে sin 60 √3/2, তাহলে এটা হবে √3/2 তার হোল স্কয়ার মানে 3/4, তাহলে I/I0 এর মান পেলাম 3/4, ঠিক আছে? ওকে, বোঝা গেছে। নেক্সট পরের কোশ্চেনটা, আলোর অপবর্তন এবং সমবর্তনের মধ্যে দুটি পার্থক্য, আবারও থিওরি, আবারও লেখা কোশ্চেন, আমি আবারও মুখে বলছি, আবারও পিডিএফ, বারবার পিডিএফ কথাটা কিন্তু আসছে, সো এক প্রকার তোমাদেরকে বেশি বেশি জানানো হয়ে যাচ্ছে পিডিএফ কথাটা। যাই হোক, দেখো সমবর্তনটা কি আর অপবর্তনটা কি। অপবর্তন মানে হচ্ছে ধরো এরকম একটা ছিদ্রের ধার ঘেঁষে লাইট যাচ্ছে, ঠিক আছে, তোমরা অ্যাডভেস্টারের ছাউনির কথাটা আমি বারবার উল্লেখ করেছি, দেখো বিভিন্ন মডেল পেপারে অলরেডি বলেছি যে এটা ধরো একটা ঘর, ওকে, এটা হচ্ছে অ্যাডভেস্টারের ছাউনি। এই ঘরের মধ্যে
তো এইখানে একটা ছোট্ট ফুটা আছে, সূর্য থেকে যখন রশ্মি আসছে, সূর্য থেকে ধরো সমান্তরাল রশ্মি আসছে, এইটার ভিতরে যখন পাস করছে না, এখান থেকে এরকম একটা স্পট, মেঝেতে একটা বড় স্পট তৈরি করে দিচ্ছে। এই যে ধার ঘেঁষে যাওয়ার সময়, মানে এটা ধরো একটা ছিদ্র, এই অংশটা হচ্ছে একটা ছিদ্র, ঠিক আছে, এটা একটা ছিদ্র। তো এইখানে যখন লাইট রেস যাচ্ছে এইদিকে বেঁকে যাচ্ছে, এইখানে যখন লাইট রেস যাচ্ছে এইদিকে বেঁকে যাচ্ছে, এই যে ঘটনা দিয়ে একটা বড় স্পট তৈরি করবে এরকম বড় পাড়া। তো সেই যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের অপবর্তন। সমাবর্তন জিনিসটা কি, যে আলো যখন কাঁপছে, আলোর যে কম্পনটা সেটা একটা লাইনে বা একটা প্লেনেতে মানে কনসিডার করা। ধরো একটা তারটা এই বরাবর কাঁপছিল, ঠিক আছে, এই তারটা ধরো দু প্রান্তে বাঁধা আছে, এই বরাবর কাঁপছিল। তাকে একটা কার্ডবোর্ড এমন ভাবে বসিয়ে দিলাম, কার্ডবোর্ডটা শুধুমাত্র এই বরাবর আমি ব্লেড দিয়ে চিড়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে, এই বরাবর কাঁপবে। কিন্তু এই বরাবর যদি আমি চিড়ে দিতাম, তাহলে কিন্তু আর ওই বরাবর কাপড়টা মানে কম্পনটা থাকতো না। তো সেক্ষেত্রে তার যে কম্পনটা যেদিকে থাকুক সেটাকে একটা তলে সীমাবদ্ধ করা, এটা হচ্ছে সমবর্তন। তারপর যেমন ধরো আলো যে এক প্রকার তরঙ্গধর্মী, সেটা বোঝায়, সমবর্তনও বোঝায়, অপবর্তনও বোঝায়, ঠিক আছে। আর সমবর্তন জিনিসটা আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে আলো এক প্রকার তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয়। ওকে, সুন্দর করে কথাগুলো লেখা আছে, তোমরা একটু দেখে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট, সাতের দাগ, দেখাও যে পরমাণুর কক্ষপথে ঘূর্ণনশীল কোন ইলেকট্রনের মোট শক্তি তার কক্ষপথ সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক। একটা বড় থিওরি দিয়েছে, ডেরিভেশন, ঠিক আছে। আমরা এইভাবে একটু শুরু করছি। ধরো এটা হচ্ছে তার সেন্টার নিউক্লিয়াসের মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, মানে জেড সংখ্যক প্রোটন আছে, ঠিক আছে। প্রত্যেকটা আধার ই, তাহলে টোটাল আধার হচ্ছে জেডি। তার চারপাশে কোনো একটা কক্ষপথ ধরে নিচ্ছি, অনুমোদিত কক্ষপথ, ঠিক আছে। তো মোটামুটি গোল হয়ে গেছে। তো যার ব্যাসার্ধ এখান থেকে এটা হচ্ছে আর, এখানে ইলেকট্রন আছে, যার ভর হচ্ছে এফ, সেই যে ছুটছে ধরো এই বরাবর ছুটছে, তার দ্রুতি হচ্ছে ভি, এবং তার আধার হচ্ছে ই। এতগুলো তথ্য, এগুলো কিন্তু মুখে বলছি মানে লিখছি না, আর লিখছি না মানে কত লেখা আছে বুঝে নাও। ওকে, তো সেখানে দেখো এক্ষেত্রে কলম্বিয়া আকর্ষণ বলটা এদের মধ্যে অভিকেন্দ্র বলে যোগান দেয়। এই তথ্যগুলো অলরেডি তোমরা জানো, ঠিক আছে। তাহলে কলম্বিয়া আকর্ষণ বল যোগান দেয় কিসের যোগান দেয়, অভিকেন্দ্র বলে। সো এখান থেকে আমরা লিখছি যে এম ভি স্কোয়ার বাই আর, ইলেকট্রনের ভর আর বেগ এগুলো ধরো এরকম ধরে নিচ্ছি, তাহলে এটা হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, কুলম্বের সূত্র, মানে জেডি ইন্টু ই, ঠিক আছে। তাহলে এইভাবে লিখছি কিউ ওয়ান ইন্টু কিউ টু, তাহলে জেডি ইন্টু ই ইন্টু একটা কে থাকে, দেবে কনস্ট্যান্ট মান কে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর ইন্টু কে, কেটা হচ্ছে কলম্বিয়া কনস্ট্যান্ট। ওকে, তো এত লিখবো না, ওই কলম্বিয়া কনস্ট্যান্ট এই কথাগুলো লিখছি না, কিন্তু এগুলো তোমরা বুঝে নাও বা লিখে নেবে ওখানে দেখে দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আবার অনুমোদিত কক্ষপথে, মেন কথাগুলো লিখে যাবো, ঠিক। অনুমোদিত কক্ষপথে আমরা কি পাচ্ছি, ওই বোরের সূত্র থেকে, বোরের তত্ত্ব থেকে পাচ্ছি, দেখো এমভিআর মানে হচ্ছে কৌণিক ভরবেগ, মানে হচ্ছে এনএইচ বাই 2 পাই, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি সমান এনএইচ বাই 2 পাই এম আর, তাহলে এখান থেকে ভি স্কোয়ার বার করে নাও, ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এই তথ্যটা, এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ারটাকে সমান করে দাও। অতএব এটা ধরো 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। 1 আর 2 থেকে 1 সমান 2 করে, ঠিক আছে, 1 সমান 2 করে কি পাচ্ছি, জেড স্কোয়ার বাই এম আর ইন্টু কে সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে একটা আর কাটিয়ে দাও, এম একটা কেটে যাচ্ছে, আচ্ছা বাকি গুলো থাকছে। তাহলে এখান থেকে 8টাকে উপরে তুলে নিচ্ছি, 8 সমান দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম, কি পড়ে হচ্ছে জেড স্কোয়ার, আর কে কে জেড স্কোয়ার, কে মানে হচ্ছে 1/4πε0, এটা লিখিনি আর কি, বড় করে লেখার কোনো দরকার নেই। তাহলে আর প্রপোর্শনাল দেখো এই সমস্ত টার্মগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এইগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, এন স্কোয়ার এইটুকু প্রমাণ করা আমাদের দরকার ছিল, ঠিক আছে, এরপর মুছে দেবো। তাহলে দেখো আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার মানে যত কক্ষপথের সংখ্যা বাড়বে, এনটা বাড়বে, তার ব্যাসার্ধ তত বাড়বে। ওকে, এরপর কি জানতে চাইছে, তার মোট শক্তি, এখানে মুছে দিচ্ছি। এরপর দেখো মোট শক্তি রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করছি, মোট শক্তি গতিশক্তি সবার হচ্ছে দেখো হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা একটু হাফ এম ভি এর রাশিমালাটা, এই রে মুছে দিয়ে ভুল করলাম তো, ভি এর রাশিমালাটা এখানে দেখো ছিল, ভি স্কোয়ার সমান ছিল দেখো জেড স্কোয়ার বাই আর ইন্টু কে, এরকম একটা রাশিমালা ছিল। দেখো জেড স্কোয়ার বাই এম আর ইন্টু কে, এরকম একটা রাশিমালা ছিল, ঠিক আছে, একটু আগে এখানটা লেখা ছিল। সো এখানে দেখো হাফ এম ইন্টু জেড স্কোয়ার বাই এম আর ইন্টু কে, এটা কি লিখছি, জেড স্কোয়ার বাই 2 আর ইন্টু কে। আর স্থিতিশক্তি রাশিমালা কি হয়, Q1 Q2 বাই আর, এখানে একটা মাইনাস থাকে ইন্টু কে, তাহলে এটাকে জেড স্কোয়ার
মানে কিউ ওয়ানটা হচ্ছে জেডি আর কিউ টুটা হচ্ছে শুধুই ইলেকট্রন আধান, তাহলে মাইনাস বাই আর ইন্টু কে, এগুলোকে যোগ করে দাও। অর্থাৎ মোট শক্তি দেখো এটাকে আমরা লিখছি তখন মোট শক্তি মানে ই কাইনেটিক এনার্জি, এটা ধরো ই কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইপি, ঠিক আছে। তাহলে ই কে প্লাস ইপি, তাহলে টোটালটা হচ্ছে ই, আমি ই বলে লিখছি। তো যোগ করো, এইটাকে যোগ করো, এইটাকে যোগ করো, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 2r ইন্টু কে প্লাস জেড স্কোয়ার বাই আর ইন্টু, আচ্ছা এটা মাইনাসটা ভুল করলাম, এটা গতিশক্তির ঋণাত্মক হয় না, গতিশক্তি সবসময় পজিটিভ হয়ে যায়, এমটা পজিটিভ ভি স্কোয়ারটা পজিটিভ আর কি। তাহলে এখান থেকে যোগ করলে কত পাচ্ছি, মাইনাস জেড স্কোয়ার কে বাই 2r। তাহলে কি দাঁড়ালো, অতএব ই প্রপোর্শনাল টু 1/r পাচ্ছি না, 1/r, বাকিগুলো তো কনস্ট্যান্ট, এই টার্মগুলো সবই কনস্ট্যান্ট। তো আবার আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, তাহলে প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, এটাই দেখাতে বলেছে। তাহলে ই প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, অর্থাৎ মোট শক্তি কক্ষপথের সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক 1/n স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। ওকে, নেক্সট পরে কোশ্চেন দেখো, সাতের বি কি বলেছে, সাতের বি বলেছে দেখাও যে পরমাণু, ও আচ্ছা আচ্ছা, দৃশ্যমান আলোক তরঙ্গ কোন শ্রেণী বর্ণালী তরঙ্গের সঙ্গে সমতুল্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, উত্তর বলে দিলাম। নেক্সট সাতের অথবা গামা রশ্মির সঙ্গে এক্স রশ্মি একটি পার্থক্য, তো গামা রশ্মি হচ্ছে একটা তেজস্ক্রিয় ঘটনা, মানে নিউক্লিয়াস থেকে নির্গত হয়, আর এক্স রশ্মি নির্গত হয় কখন, বাইরে কক্ষপথে কোনো একটা শক্তিশালী ইলেকট্রন, যে এটা ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, এই বাইরে কক্ষপথে যে ইলেকট্রন গুলো ঘুরছে, ওকে, তো একটা শক্তিশালী ইলেকট্রন যখন এই ইলেকট্রন গুলোকে ধাক্কা দেবে, সেখান থেকে একটা ইন্টারাকশন হওয়ার ফলে যেটা বের হয় আর কি, সেটা হচ্ছে এক্স রে। মনে থাকবে, খুব ভালো করে ওখানে বলা আছে বলে এত কিছু বলতে চাচ্ছি না, তো মনে রাখবে। তাহলে গামা রশ্মি বেরোচ্ছে নিউক্লিয়াস থেকে, মানে এই ভিতরে নিউক্লিয়াস থেকে, এই জায়গা থেকে, আর এক্স রশ্মি বেরোচ্ছে বাইরে পরমাণু কক্ষপথে ইলেকট্রনের সাথে ধাক্কা খাওয়ার ফলে, যে একটা ইন্টারাকশন হওয়ার ফলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, এভাবে একটু লিখবে, ঠিক আছে। নেক্সট পরেরটা, এইভাবে বললে খুব তাড়াতাড়ি পেজগুলোর পর শেষ হবে, মানে পিডিএফ দেওয়ার একটা সুবিধা এটাই যে আমিও তাড়াতাড়ি করে শেষ করতে পারবো, তাহলে আশা করি সবগুলোই শেষ করব, এটা একটা টার্গেট দিয়েছি, ঠিক আছে। সাতের অথবা বি একটি তেজস্ক্রিয় সমস্থানিকের অর্ধজীবনকাল 10 বছর, সক্রিয়তা 3.125% সমান হ্রাস পেতে কত সময় লাগবে। টি সমান 0 সময়ে সক্রিয়তা সমান হচ্ছে a0, আর টি সময়ে সক্রিয়তা এটা হচ্ছে a, তাহলে আমরা কি জানি a/a0 মানে হচ্ছে হাফ অফ হোল টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি, টিটা হচ্ছে ক্যাপিটাল টিটা হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে, অর্ধায়ু, যেটা দিয়েছে 10 বছর। ওকে, আর এটা দিয়ে দিয়েছে দেখো 3.125% হ্রাস, মানে এটা বাই এটা 100, ওকে, সমান হচ্ছে হাফ অফ হোল টু দি পাওয়ার টি বাই 10। এটাকে একটু ক্যালকুলেট করো, এটাকে ভাগ করা হয় 1/32 হোল টু দি পাওয়ার, এই 10টাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে মাথায় 10 হাফ অফ হোল টি, তাহলে 1/32 মানে কত, 2 টু দি পাওয়ার 5, 1/2 টু দি পাওয়ার 5 হোল 10 সমান হাফ টু দি পাওয়ার টি, তাহলে এখান থেকে 1/2 টু দি পাওয়ার 50 সমান 1/2 টু দি পাওয়ার টি, তাহলে এখান থেকে টি সমান 50 বছর, ঠিক আছে, 50 বছরে তার সক্রিয়তা এইভাবে পৌঁছাবে। ওকে, পরেরটা দেখো, এটা জাস্ট একটা নিউক্লিয়, সেই নিউক্লিয় আইসোটোপ তৈরি করা, যে নিউক্লিয় বিক্রিয়া, তোমরা জানো যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এটা একটা দুটো যোগ হয়ে একটা কিছু তৈরি হচ্ছে আবার। তো কি করবে, উপরে ভর সংখ্যা সম্পর্ক 7 আর 8, তাহলে এখানে 7 আছে, মানে উপরে কত বসবে, 1 বসবে, নিচে পারমাণবিক সংখ্যাটা সমান করো, 3 আর 1 কত হয় 4, 4 এখানে 4 আছে, তাহলে এখানে কত বসবে 0, আচ্ছা এই ড্যাশ প্রোডাক্টটা দিচ্ছি না, তাহলে এখানে 0 আর 1 0 মানে কার হয়, এর হয়, মানে নিউট্রন কণা, অতএব পার্টিকেলটি বা কণাটি হলো নিউট্রন, ঠিক আছে, এটা জাস্ট লিখে দেবে 1n0। ওকে, পরে কোশ্চেন 8 এর দাগ, হাইড্রোজেন পরমাণুর দ্বারা হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত কক্ষপথে ইলেকট্রনের কক্ষীয় পর্যায়কাল নির্ণয় করো। ইলেকট্রনের পর্যায়কালের যে সম্পর্ক, একটু মনে রাখবে, এটা মুখস্থ রাখার চেষ্টা করবে। ইলেকট্রনের পর্যায়কালের সম্পর্ক, ঠিক আছে, এটা হচ্ছে দেখো টি এর সমান হচ্ছে 4 পাই স্কয়ার এম এন স্কয়ার বাই কে ইন্টু জেড স্কয়ার, কে হচ্ছে ওই কোলম্বিয়া কনস্ট্যান্ট আর কি। তো সেক্ষেত্রে আমাদের বলেছে প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথ, এরকম একটা কিছু বলেছে সম্ভবত, প্রথম উত্তেজিত কক্ষপথে। ওকে, প্রথম ভৌম স্তরের ক্ষেত্রে মনে রাখবে, ভৌম স্তর বা গ্রাউন্ড লেভেলে, সেক্ষেত্রে এটা হচ্ছে 1, আর প্রথম উত্তেজিত স্তর, তারপর থেকে উত্তেজিত স্তর শুরু হচ্ছে, ঠিক আছে, এটা ক্ষেত্রে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে লিখছি T1, অর্থাৎ এখান থেকে লেখো Tn প্রপোর্শনাল টু n স্কয়ার, তাহলে T1/T2, এটাকে লিখছি দেখো 1/n এর জায়গায় 2 তার হোল স্কয়ার, মানে হচ্ছে ভুল করলাম কিছু, ও এটা n কিউব, আচ্ছা আচ্ছা এটা n কিউব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে T প্রপোর্শনাল টু n কিউব 1/2 তার হোল কিউব। ওকে, তাহলে এখান থেকে T2 সমান হচ্ছে T1 ইন্টু 8, আচ্ছা T1 এর একটা মান হয়, T1 এর মানটা হয় প্রায়, তোমরা মুখস্থ রাখবে এটা 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার -16 সেকেন্ড
এই মানটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে 1.52 10⁻16 ইন্টু 8 গুণ করলে প্রায় আছে দেখো 8 দুগুণে 16 5 8 40 41 8 8 12 ইন্টু 10⁻16 মানে 1.216 10⁻15 সেকেন্ড। ঠিক আছে, এই মানটা যেহেতু এখানে ডেরিভেশন করতে পারি শুধু ম্যাথমেটিক্স, তার বেশি লেখার দরকার নেই, তাই আমরা একবার এখান থেকে স্টার্ট করলাম। এটা কিন্তু প্রমাণ করতে যাবে না কেউ, মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে সবই শেষ। ঠিক আছে, আর খেয়াল করছো তোমরা কি একটা জিনিস দেখেছো, আমি যেখানে 70 নম্বরে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি মানে কোর্সগুলো করাচ্ছি, আমার ম্যাক্সিমাম টাইম লাগছে 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, কোনো কোনো ভিডিও বা 2 ঘন্টা ঠেকেছে, দু একটা খুব কতিপয় মানে শেষকালে হয়তো অনেক কথা বলার জন্য তখন ভিডিওটা লেন্থি হচ্ছে 2 ঘন্টা 5-7 মিনিট গেছে। ঠিক আছে, মানে কি 70 নম্বরে আমি যখন অ্যাটেন্ড করতে পারছি 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, তোমরা তো 35 নম্বর অ্যাটেন্ড করবে, মানে প্রত্যেকটা কোর্সে তো ডবল আছে না, তো প্রত্যেকটা কোর্সে যেহেতু ডবল আছে তোমরা তো 35 নম্বর আরামে 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 মানে খুব সিম্পল ভাবে ঠান্ডা মাথায় 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদিও তোমাদের টাইমটা আছে কিন্তু 2 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম, যেটা ফার্স্ট সেমিস্টার আর হচ্ছে থার্ড সেমিস্টারে তোমাদের একটা গন্ডগোল করেছিল, আমি শুনেছিলাম এটা কমপ্লেন্ট এসেছিল, টাইমটা একটা গন্ডগোল হয়ে গেছিল। ওকে, পরেরটা 8-2 দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত 1:3, এদের নিউক্লিয়াসের ঘনত্বের অনুপাত। আচ্ছা, এটা লেখার দরকার নেই, 1 নম্বর ওই জন্যই দিয়েছে, বুঝলে তো, 1 নম্বর দিয়েছে, মনে রাখবে নিউক্লিয়াস এখানে লিখে দিচ্ছি যে নিউক্লিয়াসের ঘনত্ব সবার জন্য একই, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর ডিপেন্ড করে না, ভর সংখ্যার উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, ρ1 দুটো নিউক্লিয়াস ρ2 সবারই একই হবে, মানে 1:1 হবে। এটা প্রমাণ করার কোনো দরকার নেই, তোমরা কথাটা লিখে দেবে যে নিউক্লিয়াসের ঘনত্ব সবার জন্য সুষম মানে একই, অর্থাৎ নিউক্লিয়াসের ঘনত্ব সবার জন্য একই, ভর সংখ্যার উপর ডিপেন্ড করে না, ব্যাসার্ধটা ডিপেন্ড করে a⁻1/3 মানে ভর সংখ্যার 1/3 ঘাতের সাথে সমানুপাতিক, কিন্তু ঘনত্ব নয়। ঠিক আছে, ওকে, পরেরটা। তারপর হচ্ছে নিউক্লিয়াস চুল্লিতে ভারী জল, দেখো তার আগে একটা কোশ্চেন আছে, বারবার কেন স্কিপ হয়ে আছে কে জানে। আচ্ছা, 8 অথবা এ একটি তেজস্ক্রিয় বিঘটনের সমীকরণ দিয়ে দিয়েছে, এদের মধ্যে কে বা কোনগুলি, দেখো বিটা আলফা। ঠিক আছে, এ থেকে যখন একটা বিটা, বিটা মানে কি গো 0e-1, তাহলে বিটা কি হবে 1 ঘর +1 মানে বেড়ে যাবে এর থেকে। ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, ভর সংখ্যা একই থাকবে। আলফা যখন বেড়েছে, আলফা মানে কি 4He2 মানে হিলিয়ামের একটা আয়ন, তাহলে ভর সংখ্যা 4 একক কমে যাবে মানে -4, আর এটা ইলেকট্রন, আচ্ছা 4He2, তো এটা 2 ঘর কমে যাবে মানে -2, তাহলে কি দাঁড়ালো দেখো তো, এর যা ভর সংখ্যা ছিল, ধরো আমি এখানে ধরে নিচ্ছি এক্স, এটা ওয়াই, তাহলে এরও এখানটা হবে কি 0 ভর সংখ্যা চেঞ্জ হবে, এক্স হবে, আর এইখানটা হবে y+1। ক্লিয়ার, আবার এটা ধরো এক্স ছিল, ভর সংখ্যা মানে উপরটা 4 কমছে মানে এটা হবে x-4, আর এটা y+1 ছিল। ঠিক আছে, 2 কমছে মানে হবে y-1। ওকে, বোঝাতে পেরেছি। তাহলে যাদের হচ্ছে আইসোবার, আইসোবার কাকে বলে গো, আইসোবার মানে হচ্ছে যাদের ভর সংখ্যাটা একই, ভর সংখ্যা বার আর ভর সংখ্যা দুটোর মধ্যে একটা শব্দের মিল আছে, দেখো এইভাবে মনে রাখবে, ভর সংখ্যা একই মানে আইসোবার, ইলেকট্রন নিউটন সংখ্যা একই মানে হচ্ছে আইসোটোন, নিউটনের দন্তন্য আর আইসোটোনের দন্তন্য। আইসোটোপ মানে হচ্ছে প আছে, প্রোটন সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের প আর টোপের প, এভাবে মনে রাখবে। আইসো ইলেকট্রন মানে তো জানো যাদের ইলেকট্রন সংখ্যাটা একই। ঠিক আছে, আইসোবার ভর সংখ্যা একই মানে হচ্ছে দেখো এরও ভর সংখ্যা যা এক্স, এরও ভর সংখ্যা এক্স, তাহলে এ আর বি হচ্ছে পরস্পর আইসোবার। ক্লিয়ার, এ আর বি হচ্ছে পরস্পর আইসোবার, মানে একটা বিটা করে বের হলে তখন ওইটা আইসোবার তৈরি করে। পরেরটা, তারপরটা কি দিয়েছে যে নিউক্লিয়াস চুল্লিতে ভারী জলকে মন্দনক হিসেবে ব্যবহার করা যায় কেন, 8 অথবা বি, শর্টে একটু লিখে দিচ্ছি, ওখানে সুন্দর লেখা আছে। এক হচ্ছে নিউট্রনকে শোষণ করে না, নিউট্রনকে শোষণ করে না, শোষণ করে দিলে একটা সমস্যা হয় কি, বেশি নিউট্রন আমরা তৈরি করলেও আমরা কিন্তু ধাক্কা দিতে পারবে না, যেটা আমাদের সাফিসিয়েন্ট যে নিউট্রনটা দরকার যখন ওই ইউরেনিয়াম পরমাণুটাকে অ্যাটাক করবে, সেটা কিন্তু হয় না, শোষণ করে না, কিন্তু কি করে সে মন্দীভূত করে, অর্থাৎ গতি কমিয়ে দেয়। ঠিক আছে, গতি কমিয়ে দেয়। ওকে, আর অতিরিক্ত হিট হতে দেয় না, যতটা হিট দরকার আমাদের ততটা পাই ঠিকই, ওখানে মানে নিউট্রন কণাগুলোকে অতিরিক্ত হিট আর হতে দেয় না আর কি। ওকে, এরকম আরো কিছু তথ্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখানটা একটু দেখে নেবে। ওকে, পরেরটা, উষ্ণতা পরিবর্তন হলে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। উষ্ণতা পরিবর্তনের অর্ধপরিবাহী রোধ কমে। ঠিক আছে, এইভাবে গ্রাফটা কমতে থাকে, তো রোধটা এইদিকে আর উষ্ণতাটাকে এইভাবে প্লট করলে এইভাবে সোজা সোজা নয় মানে একটা কার্ভ স্ট্রেট প্রায় আয়তকার পরাবৃত্তের মতো দেখতে, প্রায় দেখতে, তো এরকমটা কমে। ঠিক আছে, তো এটা লিখবে, কারণটা হচ্ছে যে উষ্ণতা বাড়লে তখন ইলেকট্রন আর হোল যে পেয়ারটা বেশি বেশি পরিমাণে তৈরি হয়, আর বেশি তৈরি হলে যেটা সুবিধা হয় সেটা তারা মানে সংখ্যাগুরু বাহক হিসেবে বাড়তে থাকে, ফলে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকে। ঠিক আছে, তো নেক্সট এক্সঅর গেট। ঠিক আছে, এক্সঅর গেট। ওকে, এখানটা সোজা এ যাচ্ছে, আর এখানটা বি, এখানটাতে নট গেট আছে মানে বি বার ঢুকছে, তাহলে এ আর বি বার মিলে ওয়াই ওয়ানটা হচ্ছে এ বি বার। ওকে, আর এইখানটাতে দেখো বিটা সোজা এসে এখানে প্লট করছে মানে বি, আর ইনপুট হিসাবে এটা এখানে আসার পর এখানে নট হয়ে যাচ্ছে মানে হচ্ছে এ বার হয়ে যাচ্ছে।
ঠিক আছে, দুটো মিলে হচ্ছে y2টা হচ্ছে a বার ইন্টু বি। এখানটা ফের আবার y যাচ্ছে মানে হচ্ছে y1 প্লাস y2, অর্থাৎ y এর মান হবে y1 প্লাস y2। দেখো y1 মানে কত, y1 মানে হচ্ছে a ইন্টু বি বার, a ইন্টু বি বার প্লাস এটা হচ্ছে a বার ইন্টু বি। তাহলে বুলিয়ান ইকুয়েশনটা পেয়ে গেলে, অর্থাৎ y সমান আমরা পাচ্ছি দেখো a ইন্টু বি বার প্লাস a বার ইন্টু বি। ঠিক আছে, এরপর আমাদের তথ্য দিয়েছে কিছু, সেই তথ্যগুলো বলেছে দেখো। প্রথমে বলেছে যদি a সমান 0 b সমান 1, তাহলে এক নম্বরে লেখো a সমান 0 b সমান 1, তাহলে কি পাচ্ছি y সমান, দেখো এটা 0 এটা 1, তাহলে 0 ইন্টু 1 বার প্লাস এটা 0 বার ইন্টু 1, তাহলে 0 ইন্টু একের পরিপূরক মানে 0, তাহলে 0 প্লাস 0 পরিপূরক 1, 1 ইন্টু 1, 0 প্লাস 1 মানে অ্যান্সারটা হচ্ছে 1। ঠিক আছে, আর 2 নম্বরের ক্ষেত্রে দেখো কি দিয়েছে, 2 নম্বরের ক্ষেত্রে বলে দিয়েছে যে কোথায় গেল, হ্যাঁ a সমান 0 b সমান 0, তাহলে এখানে বসিয়ে দাও a সমান 0 b সমান 0, তাহলে y এর মানটা কত আছে এইখানটা বসাও, এটা হচ্ছে সমীকরণটা। ঠিক আছে, 0 0 ইন্টু 0 বার প্লাস 0 বার ইন্টু 0, তাহলে 0 ইন্টু 0 বার মানে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 0, তো 0 ইন্টু 0 মানে 0, তাহলে সবই 0। ওকে, বোঝা গেছে? এখানটা সার্কিট একটু ভালো করে বুঝে রাখবে তাহলেই হবে, এখানে জাস্ট মানগুলো বসানো, এমন কিছু দেয়নি কঠিন। ওকে, নেক্সট তারপরে কি দিয়েছে যে ওকে 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 অথবা একটি এনপিএন ট্রানজিস্টরকে সিই সংযোগ ব্যবস্থা রাখা আছে, এর বিবর্ধন গুণক 100, সংগ্রাহক প্রবাহ যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয়, তবে নিঃসরণ প্রবাহ কি পরিমাণে পরিবর্তিত হবে। দেখো সিই সংযোগ ব্যবস্থা রাখা আছে মানে কি, আউটপুটটা হবে, আউটপুট প্রবাহ, আউটপুটটা হবে আইসি বা ডেল আইসি। ঠিক আছে, আর ইনপুটটা কি হবে, ইনপুটটা হবে অবশ্যই ডেল আইবি। বুঝতে পেরেছি? তোমরা ট্রানজিস্টর বর্তনীটা একটু ফলো করো। ধরো এটা একটা ট্রানজিস্টর বর্তনী, আমি শর্টে জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে মানে ই বর্তনী, এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এইটা তখন ইনপুট হিসাবে কাজ করবে আর এইখানটাতে আউটপুট হিসাবে কাজ করবে। আরো ব্যাটারি আছে, অত আমি এখানে আঁকছি না। ঠিক আছে, অত দেখানো না, এটা হচ্ছে ইনপুট, ওকে, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আইসি, সেটা আউটপুটে কারেন্ট, এটা হচ্ছে আইবি, সেটা ইনপুটে কারেন্ট। এই দুটোই আমি তথ্য জাস্ট লিখেছি, শর্টে একবার বলে দিলাম। এগুলো মানে এমন কিছু আঁকার দরকার নেই, তোমাদের মাথার মধ্যে পর যথেষ্ট গেতে গেছে, এটা আমি ধরে নিচ্ছি কারণ অনেকবার রিভিশন হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, দিয়ে বলেছে প্রবাহ বিবর্তন গুণক 100, সংগ্রাহক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা কি হবে আইসি বাই ডেল আইবি, ডেল আইসি বাই ডেল আইবি। দেখো ডেল আইসি বাই ডেল আইবি মানে হচ্ছে বিটা, এটা বলেছে 100। ওকে, আর মনে রাখার উপায় বলেছিলাম যে আলফা বিটা চিনবে কি করে, বিটাটা সবসময় পূর্ণ সংখ্যা যাবে, আলফাটা অনেক সময় দশমিকে থাকবে। এটা দেখলেই বুঝতে পারবে যে কোনটা আলফা ধরবে কোনটা বিটা ধরবে। আচ্ছা, আর একটা বলেছে ডেল আইসি, ডেল আইসির মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, এটাই তো দিয়েছে নাকি, ডেল আইসি, হ্যাঁ সংগ্রাহক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে বলছে নিঃসরণ প্রবাহ মানে ডেল আই টা বার করতে বলেছে, ডেল আই এটা কত সেটা বার করতে বলেছে। আর আমরা জানি যে ডেল আই মানে হচ্ছে টোটাল কারেন্ট আইসি প্লাস আইবি, এই সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তো তাহলে এক কাজ করো, এখান থেকে আগে ডেল আইসিটা দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, ডেল আইবিটা বার করে দাও। দেখো এই তথ্যটা থেকে এটা 1 মিলি অ্যাম্পিয়ার বাই, আচ্ছা এটাকে এইদিকে নিয়ে গেলে কি হচ্ছে গো, এখান থেকে দেখো ডেল আইসি বা ডেলটা দিলেও চলে, বাই বিটা সমান হচ্ছে ডেল আইবি। এই তথ্যটা এই যে এখান থেকে লিখে দাও, ডেল আইসি মানে 1 মিলি অ্যাম্পিয়ার, বিটা মানে হচ্ছে তোমার 100, তাহলে হচ্ছে 0.01 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, অতএব ডেল আই, ওই যে সমীকরণ, ডেল আইসি প্লাস ডেল আইবি সব যোগ করে দাও। ডেল আইসি মানে 0.01 প্লাস ডেল আইবি কি লিখলাম, ডেল আইবিটা 0.01 আর ডেল আইসিটা হচ্ছে, আচ্ছা আগে পরে যখন লিখছি আগে পরে লিখি, ডেল আইসি 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 1 প্লাস 0.01 এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1.01 মিলি অ্যাম্পিয়ার, এই পরিমাণে চেঞ্জ হবে। এই যে ডেল বোঝাচ্ছে না, পরিবর্তনটার জন্য ডেল কথাটা দেওয়া থাকছে, মানে তোমাদের যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যা কিছু আছে না কেন, ওদের যে গ্রাফগুলো সবই হচ্ছে প্রায় কার্ভ, লিনিয়ার কিন্তু হয় না। ওকে, খুব কম লিনিয়ার আছে, তো যখনই কার্ভ থাকবে তখন ডেল দিয়ে প্রকাশ করবে, মানে চেঞ্জটাকে বোঝাতে হবে। ওকে, নেক্সট, পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে কিভাবে পূর্ণ তরঙ্গ একটি ব্যবস্থা তৈরি করা হয় তা বর্তনীর চিত্র সহ ব্যাখ্যা করো। ওকে, আমরা বলে দিই, ব্যাখ্যাটা মুখে বলবো, লেখা আছে পিডিএফ এ, তোমরা একটু দেখবে অবশ্যই, আর ছবিটা শুধু একে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এটা একটা একমুখী কারক, মানে পূর্ণ তরঙ্গ একমুখী কারক একটা সার্কিট। কি কি তথ্য আছে এখানে, দুটো ডায়োড আছে D1 আর D2। ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমারটা কেন লাগবে, কারণ অর্ধপরিবাহী যে জিনিসগুলো বেশি ভোল্টেজ সহ্য করতে পারে না। ঠিক আছে, আমরা ইনপুট যে এসি ভোল্টেজটা গুঁজে দিচ্ছি, ধরো মানে প্লাগটা যখন লাগাচ্ছি, তোমরা যখন মোবাইলে চার্জ দিচ্ছ, প্লাগটা তো কানেক্ট করছো, ওই যে মোবাইলে যে চার্জার যে অ্যাডাপ্টারটা, ঠিক আছে, ওইটা এখান থেকে ইনপুট দিচ্ছে। ঠিক আছে, ইনপুট দিচ্ছে, সে তারপর ওই অ্যাডাপ্টারের ভিতরে এই সমস্ত কিছু সার্কিট গুলো আছে। ঠিক আছে,
তো এখান থেকে সে ভোল্টেজটাকে আগে কমিয়ে দিচ্ছে, না হলে কিন্তু ওখানে মানে মোবাইলটা বা ধরো তোমার যে জিনিসটা ডিভাইসটা নষ্ট হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমার অবশ্যই লাগবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা, স্টেপ ডাউন আমি লিখে দিচ্ছি এখানে একটু, স্টেপ ডাউন, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে সেক্ষেত্রে ভোল্টেজটাকে কমিয়ে দিয়ে তারপর কি করছি, D1 আর D2 সাহায্যে আমরা সার্কিটগুলো আঁকবো, এই মানে কার্ভটা আঁকবো। দেখো কোনো এক মুহূর্তে আমরা এসি কারেন্ট দিচ্ছি, মানে কি এইভাবে এসি কারেন্ট মানে হচ্ছে এটা এইভাবে কোনো এক সময় পজিটিভ তো কোনো এক সময় নেগেটিভ, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, ঠিক আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে কারেন্টটা এই দিকে যদি ফলো করাটাকে আমি পজিটিভ ধরি তো বিপরীত দিকে ফলো করাটাকে আমি নেগেটিভ ধরবো, তখন নিচের দিকে গ্রাফটা চলে যাবে, আস্তে আস্তে কমছে এবং বাড়ছে, এই ঘটনা ঘটছে। তাহলে কাজ করে আমি ভি ইনপুটটার সাপেক্ষে এদেরকে একবারে আঁকছি, ওকে। আর ভি আউটপুট কিভাবে পাচ্ছি দেখো, প্রথমে D1 ডায়োডটার জন্য আমি এঁকে দেখাচ্ছি D1। দেখো এই দিকটা কোনো এক মুহূর্তে যদি পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ আর এখানে পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, এই যে ভূমিটা মানে ভূমির সামনের লাইনটা এটা হচ্ছে এন প্রান্ত। তো পজিটিভ পি এর সাথে যুক্ত আমরা সম্মুখ ব্যাস, এটা বিপরীত ব্যাসে পাচ্ছি, দেখো এটা নেগেটিভ, এইখানটা পজিটিভ পি প্রান্ত, ঠিক আছে, পি প্রান্ত নেগেটিভ মানে হচ্ছে বিপরীত ব্যাস, কোনো কারেন্ট ফলো করে না তোমরা জানো, সেই গ্রাফটাও মনে আছে আশা করছি। এটা হচ্ছে পজিটিভ ব্যাসে কারেন্ট আর এটা হচ্ছে নেগেটিভ ব্যাসে হালকা করে কারেন্ট যায়, নিচের দিকে হালকা কারেন্ট যায়। এইটা এইদিকে ভি আর আই যদি আমরা গ্রাফ প্লট করি এই দিকটা প্রচুর কারেন্ট যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে D1 ব্যাসটা মানে D1টা কারেন্ট ফ্লো করছে আর এইখানটা নেগেটিভটার জন্য এই জায়গাগুলো জিরো হয়ে যাবে। আবার D2টার ক্ষেত্রে তারা উল্টোটা, D2 মানে ধরো কোনো এক মুহূর্তে এই দিকটা পজিটিভ তখন এই দিকটা নেগেটিভ চলে আসবে, তো এই যখন পজিটিভ সম্মুখ ব্যাস পাচ্ছে এই নেগেটিভ মানে এটা বিপরীত ব্যাস, তাহলে D2 ফলো করবে, D1 কাট, তাহলে কি হবে এই D2টা মানে এই পরের ক্ষেত্রে এইভাবে ফলো করবে, ঠিক আছে, বাকি এই জায়গাগুলো জিরো ফ্লো, ওকে। এরপর দেখো দুটো ডায়োড মিলে দেখো খেয়াল করো, আমি যদি এই দিকে কারেন্টটা ফলো করো এই দিকে হয়ে এই দিকে, অর্থাৎ এই নিচের দিকে কারেন্টটা হয়ে এই দিকে হয়ে ফিরে আসছে, আবার যদি এই ডায়োডটা দিয়ে যখন কাজ যাচ্ছে এই দিকে হয়ে এই দিকে হয়ে এই দিকে এই দিকে গিয়ে আবার ফের এই দিকেই ফিরে আসছে, মানে কি দুটোর ক্ষেত্রে কিন্তু আরএল এর বা লোড রেজিস্ট্যান্স, এটা ধরো তোমাদের মোবাইলটা, আরএলটা হচ্ছে মোবাইল, ঠিক আছে, লোড রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট একই দিকে ফলো করছে, মানে ডিসি কারেন্টে কনভার্ট করছে, একই দিকে হয়ে যাবে মানে ডিসি কারেন্ট, ওকে। আর এর অ্যাক্রসে ভি আউটপুটটা আমি মাপছি, তাহলে সেক্ষেত্রে এই যে গ্রাফটা এইটা সাব দিকে একটা রয়েছে এটা জিরো, দুটো মিলে এরকম, পরে এইটা সাব দিকে একটা রয়েছে এটা জিরো, তাহলে দুটো মিলে এরকম এরকম করে গ্রাফটা আসতে হবে। আর ফিল্টার যদি ইউজ করি এটা হচ্ছে D1 প্লাস D2 দুটো মিলে যে গ্রাফটা ফলো করছে, আর ফিল্টার যদি ব্যবহার করি, ঠিক আছে, তখন এরকম কি হয় গ্রাফটা এইভাবে আসে হালকা করে নামে, মানে ফ্লাকচুয়েশনটা কম হয়, ঠিক আছে, ফ্লাকচুয়েশনটা কম হওয়ার ফলে ডিভাইসটা আরো ভালো থাকে। তাই বলেছি বারবার ধরে যে যখন মোবাইলের বা ডিভাইসের চার্জার ইউজ করবে ভালো চার্জার কিনবে, কোয়ালিটিফুল, দাম একটু বেশি লাগুক, ঠিক আছে, দামি জিনিস কখনো সস্তায় পাওয়া যায় না, সবসময় একটু দাম দিয়ে কিনতে হয়, এটা মাথায় রাখবে। যদি সস্তায় মানে নিতে চাও তাহলে কিন্তু তুমি জিনিসটা সারা জীবনের মতো ভুগবে, সারা জীবনের মধ্যে বেশি টাকা তোমার খরচ পড়ে যাবে। সো এই জায়গাটা একটু প্রাইস দেওয়ার চেষ্টা করবে, ওকে। তো ভালো জিনিস দামি জিনিস একটু পয়সা খরচা করতে হয়, ঠিক আছে, তো বুঝতে পারা গেছে কি বলতে চাইছি ইনডাইরেক্টলি, ওকে। ঠিক আছে, মানে আমি এটাই বলতে চাইছি যে পিডিএফটা তোমরা যে দু একজন ফ্রিতে আমাকে কমেন্ট করেছো, পুরোপুরি ফ্রি দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, আমরা তো ফ্রিতে ভিডিও তো দিচ্ছি, সুতরাং তোমাদের তার এই কমেন্ট তো মানে কি বলবো মানানসই নয়, তাই না, ওকে। আচ্ছা আচ্ছা, নেক্সট তাহলে কি দাঁড়াচ্ছে, ওকে ওকে, পরের কোশ্চেনে যাও। তাহলে আমি মুখে মুখে যা যা বললাম সেগুলো কিন্তু খাতায় লেখা আছে, পিডিএফ এ সেগুলোই লেখা আছে, যে যখন এ প্রান্ত পজিটিভ তখন D1 মানে ডায়োডটা সম্মুখ ব্যাস পাচ্ছে, এদিকে একটু দেখো D1 সম্মুখ ব্যাস পাচ্ছে তখন এইটার মধ্যে ফলো করছে এইদিকে, তখন ABCD করে নাম দেবে, ABCDE করে একটা পথ দেখিয়ে দেবে, আবার যখন এটা সম্মুখ ব্যাস আছে তখন এইদিকে হয়ে ABCD করে একটা নাম দিয়ে পথটা দেখাবে। তো দুটোর ক্ষেত্রে এই গ্রাফটা দিয়ে দেখাবে, মুখে যেগুলো কথাগুলো বললাম সেগুলো ভালো করে লিখে রেডি করবে, ঠিক আছে। পরে কোশ্চেন, তথ্য সংকেত প্রেরণের জন্য যে যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার সামগ্রিক গঠনে একটি ব্লক চিত্র অঙ্কন করো। এটা বহুবার কোশ্চেনটা এসে, ব্লকটা অনেকবার রেখেছি, সুন্দর করে আঁকা আছে আর রাখতে পারছি না, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনে একবার দিয়েও দিচ্ছি তবু তোমাদের যাতে বোঝার সুবিধার্থে, বই থেকে জাস্ট ছবি তুলে দিয়ে দিচ্ছি, ওকে, তোমরা একটু দেখে নেবে এটা, ওকে। আচ্ছা এটা কঠিন কিছু নয় তাই ছেড়ে দিলাম, স্কিপ করে দিলাম, যদি দেখতে হয় তাহলে তোমরা স্ক্রিনেও দেখো অথবা পিডিএফ এ দেখবে। নেক্সট বলেছে বাহক তরঙ্গের প্রয়োজন হয় কেন, দুটো, হ্যাঁ এইটা একটা ভালো কোশ্চেন, 10 বি। এক, বাহক তরঙ্গ মানে কি, তার যে ফ্রিকোয়েন্সি সব থেকে হাই, ফ্রিকোয়েন্সিটা বেশি হওয়ার জন্য সে টোটাল যে ফ্রিকোয়েন্সি মানে তথ্য সংকেতের ফ্রিকোয়েন্সি প্লাস বাহকের ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে তথ্য সংকেত যেটা যেটা মানে আমরা পাঠাবো তার উপরে, সেটা মিলে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে, হাই ফ্রিকোয়েন্সি তৈরি করলে না এনার্জিটা হাই থাকে, ফলে লসটা কম হয়, এখানে লসটা কম হয়, ওকে। লস কম হলে বেশি দূর পর্যন্ত সেটা পৌঁছাতে পারে, এটা নাম্বার ওয়ান। আমি মুখে যেটা বলছি আবারও বলছি, সব লেখা আছে, ভালো করে শুধু বুঝে নাও। আচ্ছা খাতাতে সুন্দর করে লিখে দিয়েছি। 2 নম্বর হচ্ছে আমরা যদি বাহক তরঙ্গ না ব্যবহার করি তাহলে ধরো আলোর সাপোজ আমি একটা তরঙ্গ বলছি, সাপোজ ধরো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয় 3 × 10⁸, এটা হচ্ছে c/নিউ, তাই তো, ধরো আমি লাল আলোর বলছি, লাল আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা বার করব, তাহলে লাল আলো কম্পাঙ্কটাকে আমি যদি একটা রেঞ্জটাকে ভাবি, তো
লাল আলো তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ কত হয় গো? আচ্ছা একবারে মানটা যেটু মনে আছে সেটা 800 ন্যানোমিটার প্রায়, 800 ন্যানোমিটার প্রায়। তার মানে 800 ন্যানোমিটার মানে 800 ইন্টু 10⁻⁹ মিটার। এটা খুব ক্ষুদ্র মান, ফলে এর লেভেলে যদি আমাকে মানে অ্যান্টেনা বানাতে হয় খুব ছোট্ট মানে একটা অ্যান্টেনা হতে পারে। আবার কিছু কিছু রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, যেমন ধরো রেডিও ওয়েভ, আমি একটা বলছি রেডিও ওয়েভ, ঠিক আছে, এদের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য প্রায় হয় 10 মিটার থেকে আরো বেশি। তো সেক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে ল্যামডার মানটাও যথেষ্ট বড় হবে, ঠিক আছে। তো তার মানে দাঁড়াচ্ছে যে যেমন আমাদের তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই মতো অ্যান্টেনাটার দৈর্ঘ্যটা কম বেশি করতে হয়, ফলে একটা হিউজ পরিমাণে অ্যান্টেনার দৈর্ঘ্য লাগতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তখন আমরা কি করব, বড় অ্যান্টেনা বানানো সম্ভব নয়, মানে রাখাটা একটা মুশকিল। সেক্ষেত্রে ক্যারিয়ার ওয়েভ ইউজ করলে আমরা দূর দূরান্তে সিগন্যাল প্রেরণের জন্য অত বড় অ্যান্টেনা লাগছে না, মানে এটাকে পাস করে দিয়ে আমরা আরামসে পাস করাতে পারছি। ঠিক আছে, ওটা পয়েন্ট করে করে সুন্দর করে লেখা রয়েছে, একটু পড়ে নেবে। ওকে, নেক্সট। বিস্তার বিরূপণের বাহক তরঙ্গের অর্ধেক বিস্তারযুক্ত শ্রাব্য সংকেত ব্যবহৃত হলে বিরূপক সূচক কত হবে? মানে হচ্ছে বিরূপণাঙ্ক। তো বিরূপণাঙ্ক 10-এর অথবা এখানে লিখছি বিটা। বিটা মানে হচ্ছে এম মানে মডুলেটেড ওয়েভ বাই তার বিস্তার বাই ক্যারিয়ার ওয়েভের বিস্তার। ঠিক আছে, এখানে একটু লিখে দিই, এম মানে হচ্ছে মডুলেটেড ওয়েভের বিস্তার বা আচ্ছা ইংলিশে লিখছি মডুলেটেড ওয়েভের বিস্তার। ওকে, আর এসি মানে হচ্ছে বাহক তরঙ্গের বিস্তার, বাহক তরঙ্গের বিস্তার। তো এখন বলেছে এমটা এসির মানে কি দিয়েছে, এম সমান এসি বাই 2, তাহলে এম বাই এসি মানে হচ্ছে হাফ। ওকে, তাহলে এটা হবে হাফ মানে 0.5 মডুলেশন বিরূপণাঙ্ক মানটা হচ্ছে 0.5। ওটা এমন কিছু তথ্য, কঠিন কিছু নয়। নেক্সট, পরে কি দিয়েছে, অতি উচ্চ বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভিএইচএফ কম্পাঙ্কের পাল্লা এবং তার একটি ব্যবহার লেখো। ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম রেডিও, কোথায় লিখবো 10-এর অথবা এ ছিল, এটা বি, এফএম রেডিও। ঠিক আছে, এফএম রেডিওতে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট, তারপরে হচ্ছে ওখানে মেগাহার্জ গিগাহার্জে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট 11 দেখো সেকশন সি ঢুকে গেছি। একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্রকোণের সমান্তরাল পৃষ্ঠযুক্ত ডি বেদের একটি কাঁচ ফলকের উপর আপতিত হলে দেখা হচ্ছে ফলকটি থেকে নির্গত রশ্মি পার্শ্ব সরণ হবে এটা। ও তোমরা জানো যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যখন রশ্মি যায় তার কোনো বিচ্যুতি ঘটে না। মানে ধরো এটা প্রথম তলে একটা বিচ্যুতি, একটা রশ্মি পড়ছে আর কি, এই তলটাতে এটা I1 অ্যাঙ্গেল। ঠিক আছে, এইখান থেকে রশ্মিটা জাস্ট এইদিকে বাঁক নেয় একটু, এখান থেকে যে বেরিয়ে যাবে এটা ধরো মানে এই ফলকটা যদি না থাকতো তখন এই রাস্তা বরাবর বেরোতো ডট ডট করে, যেটা টেনেছি। তো এখন সে এই সোজা বেরিয়ে যাচ্ছে, মানে কি এটার সাথে প্যারালালে যাচ্ছে আর কি, এই জায়গাটা প্যারালাল। তো সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হয় I2, এই I1 এবং I2 সমান হয়। এটা তো আমরা প্রমাণটা অলরেডি করেছো, এটা আমরা প্রমাণে যাব না, ওটা দেখাতে বলেনি। দেখাতে বলেছে অ্যাকচুয়াল যে রশ্মি ধরো পি কিউ আর এস, আর যদি এই ফলকটা না থাকতো, ধরো এ বি সি ডি যে ফলকটা এ বি সি ডি, এই ফলকটা যদি না থাকতো, ঠিক আছে, তাহলে রশ্মিটা এই সোজা বরাবর যেত, আমি এটাকে নাম দিচ্ছি টি, তো এই সোজা বরাবর যেত। তো সেটা না গিয়ে সে এই বরাবর যাচ্ছে, মানে এই সোজা বেরোচ্ছে। তো এখান থেকে যতটা সরে গেছে এটা হচ্ছে লম্ব ডিস্টেন্স, এটাকে নাম দিচ্ছি আর এক্স। এই আর এক্সটাই হচ্ছে পার্শ্ব সরণ, আর এক্সটা হচ্ছে পার্শ্ব সরণ। এটা রাশিমালাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, পার্শ্ব সরণ। আচ্ছা কাজ করি, এইটা I1, এখান থেকে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে R1। ঠিক আছে, আর যেহেতু এবি প্যারালাল, আমি লিখে দিচ্ছি একটু, এবি প্যারালাল হচ্ছে সিডি, সমান্তরাল কাজ ফলক বলে দিচ্ছে, মানে এটার সাথে এটা প্যারালাল, তাহলে এর যে অভিলম্বগুলো, এই অভিলম্বগুলো প্যারালাল, এইটার সাথে এটা আমি নাম দিলাম N1 N2 প্যারালাল, এটা N1 প্রাইম N2 প্রাইম। ঠিক আছে, তাহলে অতএব N1 N2 প্যারালাল N1 প্রাইম N2 প্রাইম। ঠিক আছে, তারপরে R1 টার সাথে R2 টা সমান, কেন সমান, এইটার সাথে এটা প্যারালাল, এই যে ডট ডট করে রেখেছি, এই একটা ডট ডট করে, এই একটা ডট ডট করে, দুটো সমান্তরাল। আর দেখো কিউ আর, এটা হচ্ছে ভেদক, কিউ আর ভেদক বা ছেদক। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে R1 সমান R2, আর R1 সমান R2 হলে মিউ সমান সাইন I1 বাই সাইন R1, সাইন I2 বাই সাইন R2, সেখান থেকে I1 সমান I2 হয়। ওকে, এখন হচ্ছে ঘটনা, আমরা একবার ধরবো এই ত্রিভুজটা আর এক্স কিউ, একবার ধরবো কিউ এন। আচ্ছা এখানটা একটা নাম দিতে হবে, ওখানে টি নাম দিচ্ছি, টি নাম দেবো না, তাহলে আর এক্স থাকা ওটা, এইখানটা টি নাম দিচ্ছি। ঠিক আছে, এই কিউটি হচ্ছে বেদ, কিউটি দাঁড়াও লিখছি ভালো করে, কিউটি হচ্ছে ফলকের বেদ, ফলকের বেদ। কথাগুলো যেগুলো লেখা বললাম, মুখে বললাম, ওইগুলো একটু লিখতে হবে, তোমরা একটু দেখে খাতায় লিখবে, যেটা লেখা আছে অলরেডি। হ্যাঁ, তাহলে ফলকের বেদ এটা হচ্ছে টি, মানে তোমরা ভাবো না যে আমি আর ভিডিওটাকে আলাদাভাবে বলছি,
পিডিএফ ভিডিও দুটো মিশিয়ে আমি কিন্তু বলবো, কারণ ওখানে আমাকে একটা যথেষ্ট পরিশ্রম লাগছে। সো ওখানেও যখন আমি খাটছি, এখানে সেই খাটুনিটা দেবো না, এটা স্বাভাবিক। ঠিক আছে, এখানে জাস্ট মুখেই বলে যাবো, আর ওখানে তোমরা ভালো করে একবার পড়ে নেবে, এইখানে বুঝবে, ওখানে দেখবে, ওখানে শিখবে। আচ্ছা, তাহলে কিউটি সমান ফলাকার বেদ টি। টি মানে হচ্ছে, দেখো কোথায় গেল, ওকে কিউটি। আচ্ছা, আর হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ কিউ আর এক্স। এখান থেকে দেখো তো, খেয়াল করো, এটা I1, এটা R1, তাহলে এটা তো বিচ্যুতি, এই অ্যাঙ্গেলটা কত হবে, টোটালটা এটা সোজা, এইটা সোজা, মানে এটা টোটালটা I1, এই অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি I1 মাইনাস R1। ভালো করে বুঝো, এইটা I1 মানে হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা I1, বিপরীত অ্যাঙ্গেল, আর এটা R1, তাহলে এইখানটা অবশ্যই ডেল্টাটা হবে I1 মাইনাস R1। তাহলে tan অফ I1 মাইনাস R1, এটা লিখতে পারি RX, মানে লম্ব বাই ভূমি, ভূমি মানে QR, QR। আবার ত্রিভুজ কিউ টি আর থেকে, কিউটিআর, কিউটিআর সেখান থেকে লিখতে পারি, এইটার আকারে লিখবো কিউটির আকারে, কিউটি বাই কিউআর, মানে হচ্ছে দেখো ভূমি বাই অতিভুজ কস R1, চেক করা হবে, এটা R1, এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, কিউটিআর এই ত্রিভুজ থেকে কস R1 মানে হচ্ছে এই কিউটি, মানে ভূমি বাই কিউআর। তাহলে এখান থেকে কস R1 সমান হচ্ছে কিউটি বাই, আর কি লিখলাম, কিউটি বাই কিউআর। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কিউআর সমান কিউটি মানে টি বাই কস R1, এই মানটা এখানে গিয়ে বসিয়ে দাও। ঠিক আছে, অতএব আর এক্স সমান হচ্ছে কিউআর ট্যান অফ I1 মাইনাস R1, তাহলে কিউআর মানে হচ্ছে টি বাই কস R1 ইন্টু, আচ্ছা আমি ট্যান লিখেছি, দাঁড়া তো, লম্ব বাই কিউআর মানে হচ্ছে অতিভুজ, ও লম্ব বাই অতিভুজ সাইন হবে, এটা একটু ভুলে গেছে, এটা সাইন হবে। ঠিক আছে, সাইন অফ এটা, সাইন অফ এটা। ওকে, তাহলে দেখো সাইন এ মাইনাস বি সাইন I1 কস R1 মাইনাস কস I1 সাইন R1। ওকে, কস R1 দিয়ে ভাগ করে দাও, তাহলে টি ইন্টু সাইন I1 মাইনাস, এখানে পড়ে থাকছে কস I1 ইন্টু সাইন বাই কস R1 মানে হচ্ছে, তাহলে এটাকে টি ইন্টু সাইন I1টাকে লেখো I1 মাইনাস কসটাকে 1 করে দাও 1, সাইন R1টাকে লেখো শুধু R1 বাই কস R1টাকে লেখো 1। ঠিক আছে, তাহলে এখান থেকে টি, আচ্ছা এই যে অ্যাজাম্পশনটা রয়েছে না, এটা আমি একটু মুছে দিই, এই জায়গাটা তোমরা দেখে নিয়েছো আশা করছি। দেখো সাইন I1 সমান হচ্ছে মিউ সাইন R1, তো এখান থেকে I1 সমান মিউ R1 লেখো, মানে সাইনের জায়গাগুলো আর থিটা দিয়ে রিপ্লেস, তাহলে R1 সমান কি দাঁড়াচ্ছে, I1 বাই মিউ। ওকে, তাহলে এখান থেকে দেখো টি ইন্টু I1 মাইনাস এটা হবে I1 বাই মিউ, তাহলে এখান থেকে টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ ইন্টু I1, তাহলে চলে এসছে। অর্থাৎ অতএব আর এক্স এর মানটা লিখতে পারছি, দেখো টি ইন্টু মিউ মাইনাস 1 বাই মিউ ইন্টু I1, এটা প্রমাণ করতে বলেছে আর কি। একটু বক্স করে এখান থেকে লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু ভালো করে দেখে বুঝবে, এই একবার এই ত্রিভুজটা কিউ টি আর এবার কিউ আর এক্স, এই দুটো ত্রিভুজকে ধরছি। ঠিক আছে তো, ওকে নেক্সট, পরের কোশ্চেন। ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি পুরো স্কিপ করে আছি, লিখছি না, সেগুলো কিন্তু সবগুলো দিয়েছি বলে সেগুলোকে ভালো করে গুরুত্ব দেবে, কারণ এই কোশ্চেনগুলো তোমরা বইয়েতে পেয়ে যাবে, এগুলো বইয়েতে আর মানে খুব সুন্দরভাবে আছে, কিন্তু যেগুলো বইয়েতে নাই সেগুলোকে পিডিএফ এ ভালো করে গুছিয়ে লিখেছি। পরের কোশ্চেন এসো, বি স্টোকস রেখা এবং বিপরীত স্টোক রেখা বলতে কি বোঝায়, এই যে এই ধরনের কথাগুলো। ঠিক আছে, তো এটা রামন এফেক্টের প্রভাব আর কি। রামন এফেক্টে কি হয়, যে কোনো তরঙ্গ তরল বা গ্যাসের মাধ্যমে মধ্যে দিয়ে গেলে সেক্ষেত্রে তার ভিতরে কম্পাঙ্কটা চেঞ্জ হয়ে যায়। তো তরল বা গ্যাসের ভিতরে যে সেখান থেকে বিক্ষিপ্ত কম্পাঙ্কগুলো বেরোয়, মানে বিক্ষিপ্ত তরঙ্গ রাশিগুলো বেরোয়, তাদের কম্পাঙ্ক কারো কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে বেশি হয়। ধরো আমি একটু লিখি এখানটায়, ধরো এই একটা তরঙ্গ যাচ্ছে যার কম্পাঙ্ক হচ্ছে নিউ 0, সে একটা তরল বা গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তরল বা কোনো একটা গ্যাস। তো এখান থেকে দু রকম মানে তরঙ্গ বের হয়, একটা যে তরঙ্গ নিউ 0 প্লাস ডেল নিউ, আর একটা হচ্ছে নিউ 0 মাইনাস, মানে কিছুটা কমে যায় আর কি। তো এই যা কমে গেল সেগুলো হচ্ছে স্টোকস রেখা বলা হয়। এখান থেকে যে আমরা মন্ডালির যে রেখাগুলো পাই সেগুলো হচ্ছে স্টোকস রেখা, আর এটা হচ্ছে অ্যান্টি স্টোক রেখা, অ্যান্টি বা বিপরীত স্টোকস, এসটিও আর কি। আচ্ছা ঠিক আছে, বানান বুঝে নেবে, অ্যান্টি স্টোক। ঠিক আছে, এই ধরনের এটা হচ্ছে তথ্য, ওখানে সুন্দর করে কিন্তু সংখ্যাটা লিখেছি। পরেরটা এসো, পরেরটা বলেছে আলোর কোন ঘটনার জন্য মাকড়সার জাল সূর্যালোকের রঙিন দেখায়, ব্যতিচার ঘটনা। এটা অনেকবার কোশ্চেনটা এসছে। 11 সি, ব্যতিচারের জন্য মাকড়সার জাল, ব্যতিচারের জন্য মাকড়সার জাল রঙিন দেখায়। ঠিক আছে, মাকড়সার জাল রঙিন দেখায়। ওকে, ঠিক আছে নেক্সট, পরেরটা
একটু তাড়াহুড়ো করো এরপর। তারপর বলেছে অথবা এসছে গোলীয় দর্পণের সমীকরণ থেকে কিভাবে দেখাবে যে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। ওকে, দেখো গোলীয় দর্পণের ফর্মুলা কি হয় গো? গোলীয় দর্পণের সূত্র, গোলীয় দর্পণের জন্য দেখো 1/v প্লাস 1/u সমান 1/f। আর গোলীয় দর্পণে যখন সমতল হয়ে যাচ্ছে তখন কি হয়, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইটা ধরো বস্তু, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে তার বস্তু দূরত্ব ইউ, তারই প্রতিবিম্ব এই জায়গাটায় সমান ডিস্টেন্সে তৈরি করে এবং সম আকৃতি। তারপরে এখানটা হচ্ছে ভি, খেয়াল করো ভি আর ইউ অপোজিট, মানে দর্পণ থেকে বা এই ধরো পি বিন্দু থেকে এইটাকে ইউটাকে নেগেটিভ ধরবো, এইটা ভিটাকে ধরো পজিটিভ ধরবো, এবং ভি সমান হচ্ছে মাইনাস ইউ, বসিয়ে দাও এখানে। তাহলে এখান থেকে দেখো সমতল দর্পণের ক্ষেত্রে এবার লিখবে সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের জন্য আমরা কি লিখতে পারি, ভি সমান মাইনাস ইউ, তাহলে 1/-ইউ প্লাস 1/ইউ সমান 1/f। এখান থেকে দেখো 1/f সমান তো 0, তাহলে এখান থেকে f সমান 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য লিখে দেবে, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম, ঠিক আছে, এটা লিখে দেবে। আচ্ছা আরেকটা কথা, তোমরা এটাও জানো যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম। 8 = 2f ফর্মুলা মনে আছে তো, 8 = 2f, তাহলে 8টা যদি ইনফিনিটিভ হয় এফটাও ইনফিনিটিভ, এখানে দেখো বলতে পারো। আর সমতল দর্পণকে অসীম এখানে দেখাতে যেহেতু বলেছে, ম্যাথমেটিক্যাল থেকে দেখানোই বেস্ট। সমতল দর্পণের যে মানে সমতল দর্পণ থেকে ভাবতে পারি একটা বড় দর্পণ, অসীম ব্যাসার্ধের গোলীয় দর্পণ একটা জাস্ট ছোট অংশ, ঠিক আছে। পরে 11 বি, একটি নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য 100 সেমি এবং ব্যাস 5 সেমি, অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে স্বাভাবিক দৃষ্টির জন্য সমযোজিত অবস্থায় লেন্স দুটির মাঝের দূরত্ব এবং অভিনেত্রের ব্যাস নির্ণয় করো। ওকে, দেখো ওর নববীক্ষণের যে ফোকাস দৈর্ঘ্য সূত্র, তোমরা এই জায়গাগুলো সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করবে। নববীক্ষণের বিবর্ধন, ঠিক আছে, বিবর্ধন এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, তোমাদের ডেরিভেশন আসবে না, শুধু সূত্র থেকে অঙ্ক আসছে। তো সেক্ষেত্রে এম সমান অভিলেখের ফোকাস দৈর্ঘ্য বাই অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, মানে হচ্ছে অভিলেখের ডিস্টেন্স, কি লিখবো এটা, অভিলেখের ব্যাস বাই অভিনেত্রে, এটা ডিও বাই ডিই, ই মানে হচ্ছে আই পিস, শর্ট একবার লিখেছে আই পিস, ঠিক আছে, আই পিস, বানান ভুল করছি কেন, আই পিস, আর ও মানে হচ্ছে অবজেক্টিভ বা অবজেক্টিভ লেন্স, ঠিক আছে, অবজেক্টিভ লেন্স মানে হচ্ছে অভিলক্ষ্য। মানে ভুল করা যাবে না, হচ্ছে বানান ভুল হয়ে আছে, ভুল করা যাবে না। টিচার অ্যান্ড একটা কথা আছে না, দা টিচার অ্যান্ড দা ডক্টর ক্যান নেভার মিস্টেক, মানে যদি এমনটা হয়, ধরো একজন ডাক্তার অপারেশন করতে করতে ভুল বসতে বলে, ইস এই জায়গাটা ভুল করে অপারেশন করছে, অন্য জায়গায় অপারেশন করতে হবে, ঘটনাটা কেমন হবে, ঘটনা বোঝাতে পেরেছি? তো টিচার এবং ডাক্তারদের ভুল করা চলবে না, এটা একটা আইন, মানে আইনত দণ্ডনীয় অপরাধ বলা যেতে পারে। তবু যেহেতু রক্ত মাংসের শরীর, মানুষ মাত্র ভুল হয়ে যায়, আমাদেরও ভুল হয় না বলবো না, কিন্তু শুধরে নিতে হয় আর কি নিজেদের কি। ওকে, তো সেই হচ্ছে কথা, যে ডাক্তার যদি ভুল অপারেশন করতে করতে বা ট্রিটমেন্ট করতে করতে বলে ফেলে যে এই রে ভুল জায়গায় অপারেশন হয়ে গেল, ঘটনা কোথায় গিয়ে পৌঁছাবে বোঝা নাও, মৃত্যু অবধারিত, ঠিক তেমনি ভাবে টিচাররা যদি ভুল করে স্টুডেন্টদের জন্য ক্ষতিকর সেটা। ওকে, তাই আমি বলতে বলতে লিখে ফেলাম যে রে ভুলটা মানে বানানটা কেন ভুল হচ্ছে। আচ্ছা নেক্সট কি বললাম, ও আচ্ছা এটা, তাহলে দেখো এখানে তথ্য কিছু দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে দেখে লেখো। লেন্সের ফোকাস দৈর্ঘ্য তাহলে আমি খুঁজে নিই, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এফ হচ্ছে 100, ব্যাস 5, আমি লিখে দিচ্ছি এফ 100 সেমি, ঠিক আছে, ব্যাস ডিও 5 সেমি। আচ্ছা আর কি কি দিয়েছে, আর দিয়েছে দেখো লেন্স দুটির মধ্যে মাঝের দূরত্ব অভিনেত্রের ব্যাস নির্ণয় করো। আচ্ছা অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20, তাহলে এফ ইটা হচ্ছে 20, বসিয়ে দাও এখানে। এল সমান নলের দৈর্ঘ্য, ঠিক আছে, নলের দৈর্ঘ্য সেই যে মানটা হয় এফ ও প্লাস এফি, তাহলে ওইটা আগে বার করে দিচ্ছি। অতএব নলের দৈর্ঘ্য সমান হচ্ছে এল সমান এফ ও প্লাস এফি, মানে হচ্ছে দেখো এফ ওটা কত ছিল 100, এফিটা হচ্ছে 20, তাহলে 120 সেমি, এটা একটা অ্যান্সার হয়ে গেল আর কি, ঠিক আছে। আর এমটা থেকে এম সমান দেখো এফ ও মানে হচ্ছে তোমার বসাও 100 বাই এফি মানে হচ্ছে তোমার 20, ডিওটা দিয়েছে 5 বাই ডিই মানে আই পিসের যে ডায়ামিটার সেটা বার করতে হবে, তাহলে এখান থেকে এটা 5 কাটাকাটি করো, 5 কেটে যাচ্ছে, ডিইটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা একটা উত্তর চলে এলো, ঠিক আছে। সোজা, খুব সোজা অঙ্ক দিয়েছে, তোমাদের অঙ্ক কখনই জটিল দেবে না, চিন্তা করো না। আচ্ছা আর যেটুকু অঙ্ক দেবে ক্যালকুলেটর ধরার কোনো দরকারই পড়বে না, বুঝতে পেরেছো? ওকে নেক্সট। আচ্ছা দেখা হচ্ছে কোন উত্তর লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ মাইনাস, ওখানে মাইনাস দিয়েছে নাকি, না মাইনাস হয়, 1/v - 1/u = 1/f একটি আয়তাকার পরাবৃত্ত সূচিত করে।
আচ্ছা আমার মনে হচ্ছে এই পিডিএফ তে এটা আমি মাইনাস ধরে ফেলেছি, এটাকে মাইনাস চিহ্ন মনে হয়েছে, এটা মাইনাস নয়, বুঝতে পেরেছো? এটা একটু মনে হয়েছে, মানে এরকম ভাবে লেখা আছে তো হাইফেন দিয়ে -1/v -1/u, তো এটাকে মাইনাস দেখে মনে হয়েছে, ওইটা মাইনাস হবে না, তাহলে পিডিএফটা যেহেতু ওখানে একটু ভুল হয়েছে আমি এটা এখানে কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দেখে মিলিয়ে নেবে। আমারও একটা সুবিধা হয়েছে কি বলতো, যে আগেতে ভিডিওগুলো রেকর্ড করতে যতটা টাইম লাগতো আর সেই টাইমটা লাগছে না, ওই যে কিছু জিনিস স্কিপ করে যেতে পারছি, সেগুলো লিখিত ভাবে দিতে পারছি বলে তোমাদেরকে। না হলে আগে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, দাঁড়িয়ে থাকা মানে একটা পরিশ্রম লাগে, কোমরে ব্যথা করে যায়, এমন অবস্থা হয়। ঠিক আছে না, এটা 1/v, সিটা 1/v -1/u সমান 1/f, গোলীয় তলের জন্য এটাই বলেছে, আয়তাকার পরাবৃত্ত। ওকে, এক কাজ করো তোমরা, গোলীয় তল যেমন ধরো গোলীয় দর্পণের লেন্স বলেছে কোন উত্তল লেন্সের ক্ষেত্রে, তো ধরো উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্সে দুটো ফোকাস দেবো, এটা ধরো হচ্ছে একটা বস্তু, এ বিটা হচ্ছে একটা বস্তু, এর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এটা, এইখানে যদি ফোকাস বিন্দু থাকে তাহলে এই ডিস্টেন্সটা হবে এক্স, এখান থেকে এইটুকু মানে ইউ মাইনাস এফ, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে এফ, আলোক কেন্দ্র থেকে যে ডিস্টেন্স এটা হচ্ছে আলোক কেন্দ্র। একইভাবে ধরো এখানে তার প্রতিবিম্ব তৈরি করছে সাপোজ, বা নিচের দিকে প্রতিবিম্ব তৈরি করে, তো সেক্ষেত্রে এ বি, এটা এখানটা ধরো এফ আছে আমি সাপোজ বলছি, তাহলে এইটা হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য, আর এখান থেকে এটা হচ্ছে তার প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এখান থেকে আমি এই যে ওয়াই ডিস্টেন্সটাকে, ওয়াইটাকে আমি লিখতে পারি ভি মাইনাস এফ, বুঝতে পেরেছি? এই তথ্যটা দিয়ে লিখবো আর কি। এইখানে দেখো এই যে এই দিকটা, ঠিক আছে, এক্স, তাহলে আমরা ইউটাকে লিখতে পারি তো এক্স প্লাস এফ, এখানে দেখো মাইনাস দিয়ে দেবে, কেন বলতো ইউটা বাঁ দিকে আছে মাইনাস, ভিটাকে লিখতে পারি এফ প্লাস ওয়াই, ডান দিকে আছে পজিটিভ, তাহলে এই মানগুলো আমাদের এখানটায় বসিয়ে দাও, সেইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তাহলে এখান থেকে এটা মাইনাস নেই, হ্যাঁ ঠিকঠাকই আছে, তাহলে এখান থেকে দেখো 1/ভি এর জায়গায় লেখো ওয়াই প্লাস এফ মাইনাস ইউ জায়গায় লেখো মাইনাস অফ এক্স প্লাস এফ, মানে বাঁ দিকে, তাহলে এটা এফ, তাহলে এখান থেকে 1/ওয়াই প্লাস এফ প্লাস 1/এক্স প্লাস এফ 1/এফ এফ। এটা একটু পিডিএফ এ জাস্ট হালকা করে ভুল আছে মনে হচ্ছে, এখানে মাইনাস ধরে ফেলেছিলাম, বইটা থেকে মাইনাস হবে না, বুঝলে তো, ঠিক করে দেখে নেবে। তাহলে এখান থেকে এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ এক্স প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ সমান 1/এফ, তো এখান থেকে একটু কণাকণি গুণ করো, এক্স প্লাস ওয়াই প্লাস 2f, এক্স প্লাস ওয়াই প্লাস 2f ইন্টু এফ সমান এইটাই দিকে গেলে এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ, মানে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস 2f স্কোয়ার সমান এক্স ওয়াই প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার, এই যে এগুলো কেটে আছে দেখো, এগুলো কেটে যাচ্ছে, 2f স্কোয়ারটাকে একটা এদিকে নিয়ে এসো, তাহলে 2f স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এটাই তো একটা আয়তাকার পরাবৃত্ত সমীকরণ, তাই না? আয়তাকার পরাবৃত্ত পরাবৃত্ত মানে এ বি সমান সি স্কোয়ার, এই ধরনের সমীকরণ। 12 এ এই দিকটা দেখো ভিসিই আর এই দিকটা হচ্ছে আইসি, গ্রাফটা প্লট করলে আমরা এইভাবে একটু এঁকে নেবো, ঠিক আছে, এগুলোকে হালকা করে সমান্তরাল করে দেবে, আইবি যত বিভিন্ন মানের জন্য এই গ্রাফগুলো আমরা পেতে থাকবো। ওকে, এটা IB0 IB1 IB2 IB3, একটু ভালো করে আঁকবে, আমি তাড়াহুড়ো করে আঁকছি তো, IB4 IB5 ইত্যাদি, এবং উপর দিকে কারেন্ট গুলো বাড়ছে অ্যাকচুয়ালি, মানে আইবি এর মানগুলো আইবি ইনক্রিজ হচ্ছে, বুঝতে পারছো, বেস কারেন্টটা যেটা ইনক্রিজ করছে। আচ্ছা এই যে জায়গাটা এটাকে বলা হয় কাট অফ অঞ্চল, এর নিচে একবার ট্রানজিস্টরটা অপারেট করতে পারে, এর নিচে কারেন্ট আসে না, এটা হচ্ছে কাট অফ, ঠিক আছে। এই যে জায়গাটা এই অঞ্চলটাকে বলা হয় স্যাচুরেটেড, এখানটাকে আমি এইভাবে ডিনোট করছি, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, এই দিকে আর কারেন্ট আসতে পারবে না, এর বেশি আর কারেন্ট হবে না আর কি। আর এই যে জায়গাটা এখান থেকে নিয়ে এই অঞ্চলটা আর কি, এখান থেকে এতটা, এটা হচ্ছে অ্যাক্টিভ, এখান থেকে ট্রানজিস্টরটা অপারেট করে, ঠিক আছে, সক্রিয় অঞ্চল বা অ্যাক্টিভ। আর একটা তথ্য দিয়েছে যে এখান থেকে আরেকটা তথ্য দিয়েছে যে এই বর্তনীর ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণকের সঙ্গে আইসি এবং আই এর অনুপাতের মধ্যে সম্পর্ক লেখো। প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা আইসি বাই আই, আর এখান থেকে বর্তনী মানে কি, এখান থেকে আমরা বিটাটা ভাববো, কারণ ইনপুটের সাপেক্ষে আউটপুট, তাহলে বিটা মানে হচ্ছে আইসি বাই আই বি, ঠিক আছে সম্পর্ক। আর আলফা 1/আলফা সমান হচ্ছে 1 + 1/বিটা, এটা লিখে দেবে তাহলে যথেষ্ট, ঠিক আছে। নম্বরটা বি, স্পন্দক কি এলসি ফিডব্যাক স্পন্দকের একটি সরল বর্তনী চিত্র অঙ্কন করো। স্পন্দক হচ্ছে একটা সার্কিট বা বর্তনী যেটা
এসি কে ডিসি তে, ডিসি কে এসি তে কনভার্ট করতে পারে। আরো কিছু তথ্য সেটা আমাদের পিডিএফ এ লেখা রয়েছে, তোমরা এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। আর এর একটা সিম্পল ডায়াগ্রাম আমি এঁকে দিচ্ছি, এটা হচ্ছে বিবর্ধক ফিডব্যাক, ওকে। আর এখান থেকে যেটা বিবর্ধক আর কি কাজ করবে সেটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এখানে একটা প্যারালালে এল থাকবে, এল সি, এখান থেকে মানে কিছুটাই, অর্থাৎ এই যে বিবর্ধক এটা হচ্ছে বিবর্ধক, ঠিক আছে। এটা হচ্ছে ভি ইনপুট, এটা হচ্ছে ভি ইনপুট, আর এইখানটাতে বেরোচ্ছে ভি আউটপুট। তো তার একটা পার্ট এই দিকে যাবে, মানে এখানে ফিডব্যাকে এসে এইখানটার সাথে আবার যুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিডব্যাক বর্তনী বা এলসি যে বিবর্ধক তার একটা সার্কিট, এটা একটু ভালো করে দেখবে। আচ্ছা, নট গেট কে বিপরীতমুখী বা ইনভার্টার গেট বলা হয় কেন? সুন্দর লেখা আছে ওখানে, আবার মুখে বলে দিচ্ছি যে নট গেটকে সাধারণত নট গেট কি করে, ইনপুটটাকে উল্টে দেয়। ইনপুটটাকে উল্টে দেওয়ার জন্য এটাকে আমরা কি বলি, ইনভার্টার বা এ থাকলে সেটাকে করে এ বার, ওয়াই ইকুয়ালস তখন এ হয় এ বার। যেমন এটা ধরো একটা নট গেট, ওকে, এইখানে যদি এ ইনপুট ঢোকে এখানটা এ বার বেরোয়, ঠিক আছে। তো সে তার ইনপুটটাকে জাস্ট উল্টে দেয় বলে বা পরিপূরক করে বলে এটাকে বিপরীত কারক বলা হয়। নেক্সট বলেছে যে প্রমাণ করো যে এ প্লাস এবি প্লাস এ বার বি সমান এ বি তার ডবল বার। এ প্লাস এ বি প্লাস এ বি বার এবার বি। এক কাজ করে এ প্লাস এ বি প্লাস এ বি দুবার লিখে দাও, প্লাস এ বার বি, মানে এ বি প্লাস এ বি, এটা হচ্ছে শুধু এ বি। কেন হয়? এ প্লাস এ মানে তো এ হয়, তাহলে দুবার লিখলে সেটা একবার হয়, এটা আর কি। তো প্রথমটা থেকে কমন নাও এ ইন্টু ওয়ান প্লাস বি, প্লাস দ্বিতীয়টা থেকে কমন নাও বি, কমন নিলে এ প্লাস এ বার। এখন এই যে তথ্যগুলো ওয়ান প্লাস বি মানে হচ্ছে ওয়ান, আর এ প্লাস এ বার মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে। এ প্লাস এ বার মানে ওয়ান। আচ্ছা, এখানে আমরা মডেল সেট একটু পরে বলে দিচ্ছি। মডেল সেট 6টা একটা কোশ্চেন এখানে এই 12 দাগে থেকে ভুল ছিল, সেটা আমরা কমেন্টে জানিয়ে রেখেছি, ওটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও। আচ্ছা, এখান থেকে তাহলে এ প্লাস এটা হবে বি, আর এ প্লাস বি মানে এ ডবল বার প্লাস বি ডবল বার, একটা বার রেখে দাও, মানে নিচের একটা করে বার রেখে দাও, উপরে বারটার জন্য আমরা লিখতে পারি এ বার আর বি বার, এই যে প্লাসটাকে ডট করে দাও, আর উপরে একটা ছোট বার ভেঙে গেছে যেটা দুটো বার, একটাকে গোটা করে দাও, ঠিক আছে। এটাই দেখাতে বলেছে। এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম বলতো, এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করলাম। ডি মর্গানস ল, ডিটা একটা উপাধি, মানে অ্যাকচুয়াল সায়েন্টিস্টটা মর্গান, ঠিক আছে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলাম। তাহলে কি করেছে, এই বারটাকে রেখে দিয়েছি, নিচেরটাকে এখানে রেখে দিয়েছি, আর উপরে যে একটা বার ভেঙেছে তার জন্য এই প্লাসটাকে আমরা কি করলাম, এটাকে ডট করলাম, আর উপরে বারটাকে গোটা করে দিলাম, এটাই। আচ্ছা, এইখানে কোশ্চেনটা আমি লাস্টে বলে দিচ্ছি, আগে শেষ করি এটা। তাহলে এটা দেখো কি করবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা আছে মানে এক ঘর কমিয়ে দাও, 2 এর 4 ঘর নাও, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, যটা থাকবে তার থেকে পাওয়ারটা এক ঘর কমিয়ে দেবে, প্লাস 1 গণিত 2 টু দি পাওয়ার 3 কমে কমে আসবে, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 থেকে শেষ হবে। তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 8, এটা 0, 2, 1, 28 হলো 24 আর 26 থেকে 27, মানে এটা অ্যান্সার হচ্ছে 27 10। আর একটা দিয়েছে 1011.111 হোল 2, সেম একই কাজ, এখানে চারটে আছে মানে 2 এর পাওয়ারটা এক ঘর কমিয়ে নাও, 3 থেকে নাও, প্লাস 0 ইন্টু 2 এর স্কোয়ার, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, প্লাস কমে কমে আসবে পাওয়ারগুলো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, প্লাস 1 ইন্টু 0, সরি 2 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো কি করলাম, পাওয়ারগুলো 3 2 1 0 -1 -2 -3 কমে কমে আসছে আর কি। আর বাকি এগুলো এই যে সংখ্যাগুলো আছে সেগুলো পরপর আছে, 1 0 1 1 এইভাবে পরপর আছে দেখো। তাহলে এটা হবে 8 0 2 1 1 এর 2 মানে 0.5 0.25 0.125, সব যোগ করে 8 আর 2 10 একে 11.875, তাহলে হোল 2 এই হোল 10। উত্তরটা একটু বেরিয়ে নাও, বুঝলে। আচ্ছা, এই মডেল 6 এই কোশ্চেনটা একটু সমাধানটা করে দিচ্ছি, এবার দেখে নাও তো। এখানে মডেল পেপার 6 12 দাগের একদম লাস্টের কোশ্চেন, 12 দাগে অর সি, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু আগের কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছিল, তারপর এখানে বলেছে দেখাও যে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি, ওকে। এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি, এটাকে দেখাতে হবে আর কি। তো সো দ্যাট বা এসটি বলে লিখলো, সো দ্যাট। তো কি করবে, এ প্লাস এ বার বিটাকে দেখো, এটাকে আমরা কি ভাবতে পারি, 1 মাইনাস এ ইন্টু বি। এবার মানে হচ্ছে যেহেতু এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তাহলে আমরা এ বারটাকে লিখতে পারি 1 মাইনাস এ, ঠিক আছে। লেখা রাখো এ প্লাস বি মাইনাস এ বি, ওকে। তো এরপর একটাকে কি করব, এ প্লাস বি প্লাস
এটাকে এবিটাকে আমরা দু রকম ভাবে ভাঙছি দেখো। হ্যাঁ, এখানে আমি বলে ফেলেছিলাম যে 1 প্লাস মাইনাস এ সমান হচ্ছে 1, এটা হয় না সবসময়। কেন বলতো, যদি এটা যদি হলো 0 আর 1 নাও, তাহলে 1 প্লাস এ মানে 1 প্লাস 1 সমান 1 হয়, আর 1 প্লাস 0 নিলেও 1 হয়। কিন্তু যদি 1 মাইনাস এ নিই, তাহলে 1 মাইনাস 1 তো 0 হয়, আর 1 মাইনাস 0 করলে 1 হয়। তাহলে কি এই জায়গাটা খাটছে না, সেই জন্য বলেছিলাম যে এই তথ্যটা সব জায়গাতে সঠিক নয়। ঠিক আছে, তো এটাকে সমাধান করার জন্য আমরা কি করছি দেখো, এটাকে সমাধান করার জন্য আমরা এইটা করছি যে এ প্লাস বি মাইনাস এ বি, তো মাইনাস এ বিটাকে এইভাবে লিখছি দেখো, এ বি মাইনাস এ বি মাইনাস এ বি, মানে এ প্লাস এ তো এ হয়, তাহলে এ বিটাকে দুবার লিখলাম। তাহলে আবার এ এর সাথে এ বি নাও, বি এর সাথে এ বি নাও, এ ইন্টু 1 মাইনাস বি প্লাস বি ইন্টু 1 মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ বি বার প্লাস বি এ বার। তো এটা একটা এক্সর গেট। আচ্ছা, কাজ করি, এভাবে লিখছি, কথা লিখবো বি এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে, আর একবার করবো এ প্লাস বি, দুটোই মান দেখো বার করছি। এ বার 1 1 1 0 0 1 আর 1 0, সমস্ত মান বসাও। কি লিখলাম, ঠিক লিখলাম তো? হ্যাঁ, আচ্ছা সরি সরি, এটা 0 0, সব মান বসাও দেখো 1 1, তাহলে এটা 1 একবার মানে হচ্ছে 0, তাহলে 0 প্লাস এটা হচ্ছে দেখো একবার মানে 0 0, তাহলে এটা কত হচ্ছে 0, 1 0 করলে এটা 1, এটা 0 বসলে 1 হবে, ওই দিকটা 0, তাহলে 1। ঠিক আছে, আচ্ছা 0 আর 1 করো, তাহলে এর মান যদি 0 বসাও আর এটা 1, তো 0 মানে এটা গুণ করলে 0 হবে, আর এটা দেখো 0 এর বার মানে 1, 1 ইন্টু 1 মানে 1। ঠিক আছে, আচ্ছা এটা 0 0, তাহলে এটা দেখো 0 বসালে 0 ইন্টু সামথিং, তাহলে 0 0 ইন্টু সামথিং মানে 0, এটাকে বলে এক্সর গেট। সো এই কোশ্চেনটা এ প্লাস বি কিন্তু আসবে না। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু এ প্লাস বি, এই কোশ্চেনটা ভুল আছে একটু। ঠিক আছে, কোশ্চেন ইজ রং, কোশ্চেন ইজ রং, তাই এটা আসেনি, আমি ভুলবশত হয়তো লিখে ফেলেছিলাম তারারও মাঝখানে, দিয়ে ভেবেছিলাম হয়তো চলে এসছে। এটা অ্যাকচুয়ালি এক্সর গেটকে প্লট করছে তখন। ঠিক আছে, সো এ প্লাস বি আসতে পারে না, তোমরা মনে থাকবে। ওকে, আমাদের শেষ হলো। এর পরের ভিডিওগুলো থেকে আমরা আরো কিছু কিছু জিনিস স্কিপ করবো, যেগুলো তো আমাদের আগের মডেল পেপারগুলো অলরেডি হয়ে গেছে, আর যেগুলো পিডিএফ এ ভালো করে দেওয়া থাকবে। ঠিক আছে, সেইগুলোকে তো আমরা বেশিরভাগই স্কিপ করে যাবো, যেগুলো মানে ফালতু ভাষা বলতে হবে আর কি। তো সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক লিঙ্ক ডেসক্রিপশন বক্স। ওকে, যারা এখনো পাওনি অবশ্যই একবার দেখে নেবে, কিভাবে ডাউনলোড করতে হয় সেটা ভিডিওর মাঝে বলে দিয়েছি। কমিউনিটি পোস্টেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কমেন্ট বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে ইচ্ছা তোমরা ডাউনলোড করে নিতে পারো, তোমাদের সুবিধা অসুবিধার মধ্যে, চাইলে ডাউনলোড করতে পারো, না চাইলে নাও করতে পারো, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। ওকে, আর তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে রাখো আমাদের পরের ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য। আর বন্ধুদেরকে ভিডিও শেয়ার করো, যারা তোমাদের মতো এইচএস পরীক্ষার্থী, সামনে তাদের জন্য রেজাল্ট জন্য যথেষ্ট ভালো আছে। আর তোমার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না। পরের ভিডিওর জন্য মডেল পেপার প্রত্যেকটা জন্য পিডিএফ তোমরা আরামসে ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।